আসসালামু আলাইকুম এভরিওয়ান। অচেনা রানী গল্পের 15 নম্বর পার্ট। তার বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। বক্সের ডালা খুলতেই ভেতরে রাখা বস্তুটির দিকে তাকিয়ে হৃদির চোখের পলক যেন স্থির হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য সে রীতিমতো স্তব্ধ। তার মতো একজন পরিণত বয়সের মেয়েকে কী ভেবে তিনি এমন একটা উপহার দিলেন? সে কি ছোট বাচ্চা যে এখন তার টকিং টম নিয়ে খেলার বয়স আছে? রাগে হৃদির শরীর রি করে উঠল। টকিং টম দিয়ে সে কি করবে? ঠিক তখনই তার নজরে গেল বক্সের ভিতরে রাখা রঙিন খামের মোড়ানো ছোট একটা চিরকুটের উপর। কাপা কাপা হাতে সেটি খুলে দেখলো ছোট ছোট সুন্দর অক্ষরে লেখা, ইউ মিসেস হাফ ব্যাটারি আর্গুমেন্টেটিভ গার্ল, আই থিঙ্ক ইট ইজ দ্য বেস্ট গিফট ফর ইউ। কুদে হৃদির চেহারা যেন অগ্নিমূর্তি ধারণ করলো। হাতের টেকিং টম নিয়ে সে সজোরে গিয়ে ঢুকলো সৌহার্দের রুমে। সৌহার্দ তখন ল্যাপটপে ভীষণ মনোযোগী। হৃদির পায়ের আওয়াজ পেয়ে চোখ তুলে তাকাতেই সে দেখলো হৃদি ফোনা তুলে ছোপের মতো ফুসফুস করছে। বিরক্ত হয়ে সৌহার্দ্য শান্ত গলায় বলল, হোয়াট ইজ দিস প্রবলেম? নাগিনের মতো এমন আচরণ করছো কেন? হৃদির আগে ফুসফুস করতে করতে বলল, আপনি আমাকে এটা কি দিয়েছেন অসভ্য ডাক্তার? সৌহার্দ্য নির্বিকার ভঙ্গিতে ল্যাপটপে চোখ রেখেই বলল, 2 দিনের জন্য তো আম্মু মেয়ে হয়ে এসেছ, 2 দিন পর চলে যাবে, তখন কার সাথে মুখ চালাবে? ওখানে গিয়ে এটার সাথে মুখ চালিয়ে স্টুপিড। এই কথা শুনে হৃদির রাগ যেন দ্বিগুণ বেড়ে গেল। দাঁতে দাঁত চেপে বলল, আপনি জীবনও ভালো হবেন না, অসভ্য লোক একটা। সৌহার্দ্য এবার চরম বিরক্ত নিয়ে ল্যাপটপ থেকে মুখ তুলল, দাঁতে দাঁত চেপে বলল, স্টুপিড, ভালো না লাগলে ওইটা বেবিদের জন্য রেখে দাও। বাট নাও আই এম বিজি, ডোন্ট ডিস্টার্ব মি, গেট আউট। সৌহার্দ্যর কথা শুনে হৃদির মুখটা হা হয়ে গেল। এই মানুষটা কি বলে এসব? বিয়ের সম্পর্কটাকে সে মানে না, অথচ উল্টো বাচ্চাদের খেলনা রেখে দেওয়ার পরামর্শ দিচ্ছে। হৃদির আগে জ্বলে উঠল, এই অসভ্য লোকের দ্বারা সব কিছুই সম্ভব। হৃদি মনে মনে সৌহার্দ্যকে ইচ্ছে মতো গালিগালাজ করতে করতে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। হৃদি চলে যেতেই সৌহার্দ্য একরাশ বিরক্ত নিয়ে দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, স্টুপিড গার্ল। সকালের অ্যালার্মের মৃদু শব্দে হৃদির ঘুম ভাঙল। শান্ত মনে ফজর নামাজ শেষ করে সে চলে গেলে বাড়ির ছাদে। এই বাড়িতে থাকাকালীন প্রতিদিনের রুটিন হিসেবে এই সময়টুকু তার ভীষণ প্রিয়। বাগানের গাছগুলো পরম মমতায় পানি দিতে দিতে হৃদি একসময় ছাদের রেলিং ধরে দাঁড়ালো। আকাশটা মেঘলা, ঘন মেঘে আনাগোনা দেখে মনে হচ্ছে যেন প্রকৃতি আজও কিছুটা ভারাক্রান্ত। হৃদি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই মেঘলা আকাশ, এই শীতের বাতাস যেন তার মনের ভেতরে জমে থাকা অস্থিরতাকেই যেন প্রতিফলিত করেছে। হৃদি ছাদ থেকে নিচে নেমে রান্নাঘরে গিয়ে আমেনা খালাকে রান্নার প্রস্তুতি নিতে বলল। আজ শুক্রবার, বাড়ির পরিবেশটা এক অদ্ভুত প্রশান্তি। নামাজের আগ পর্যন্ত বাড়ির পুরুষেরা কেউ বাইরে বের হন না, শুধু ব্যতিক্রম সৌহার্দ্য। ওর ব্যস্ত জীবনে কোনো নির্দিষ্ট রুটিন নেই। হসপিটালের জরুরি ওটি কিংবা সিরিয়াস কোনো রোগী, সব মিলিয়ে ওকে মুহূর্তে ছুটতে হয়। হৃদি ঠিক করলো আজ খিচুড়ি আর গরুর মাংস ভুনা করবে। ঠান্ডা আমেজে ধোয়া ওঠা খাবারের গ্রানে পুরোটা রান্নাঘর যেন প্রাণ ফিরে পেল। হৃদি যখন কাজে ব্যস্ত তখন সাথে রান্নাঘরে ঢুকে বকা দিয়ে বলল, তুই এসব কি করছিস হৃদি? তুই যা এখান থেকে, কতদিন পরে এসেছিস, তুই কেন কষ্ট করবি? আমি আছি তো, করে নিব। হৃদি আলতো করে হাসলো। সাথীর কাঁধে হাত রেখে নরম গলায় বলল, ভাবি আজকে তুমি বরং একটু ছুটি নাও। আমি না থাকায় একা একা তো অনেক সামলেছ, আজ আমার হাতে না হয়ে রান্না হোক। তুমি বরং বাচ্চাদের কাছে গিয়ে সময় কাটাও, আমি চলে গেলে তো আবার এসব তোমাকেই করতে হবে। বলে অনেকটা জোরাজুরি করে সে সাথীকে রান্নাঘর থেকে বের করে দিল। হৃদির মুখের চলে যাওয়ার কথাটি শুনে সাথীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মেয়েটাকে নিজের বোনের মতোই ভালোবাসে সে। সৌহার্দ্য জিদি স্বভাবের উপর মাঝে মাঝে সাথীর ভীষণ রাগ হয়, কিন্তু সৌহার্দ্য তো সৌহার্দ্যই। কারোর কথায় সে বিন্দুমাত্র নড়চড় করে না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাথে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। সাথে চলে যেতেই রিফা এসে পিছন থেকে হৃদিকে জড়িয়ে ধরল। উচ্ছ্বসিত হয়ে বলল, কি রান্না করছো ভাবি? গন্ধে তো পুরো বাড়ি মো মো করছে। সত্যি তোমার হাতে রান্না কোনো তুলনা হয় না। হৃদি মিষ্টি হেসে রিফাকে সরিয়ে দিয়ে বলল, হয়েছে, এখন তুষামত না করে আমাকে একটু সাহায্য করো তো। বলে দুইজনে মিলে টেবিলে সাজাতে সাজাতেই বাড়ির বাকি সবাই নিচে নেমে এলো। সারহান চৌধুরী হৃদির মাথায় পরম মমতায় হাত বুলিয়ে বললেন, বাহ, কতদিন পর আসমায়ের হাতে রান্না খাবো। উনার কথায় হৃদির মুখে ফুটে উঠল এক চিলতে তৃপ্তির হাসি। আরবান ডাইনিং টেবিলে বসে খাবারের দিকে তাকিয়ে আহ্লাদি হয়ে বলল, ও হৃদি বোন আমার সবচেয়ে প্রিয় খাবারটা আজ রান্না করেছে, অনেক ধন্যবাদ তোকে। বলে হাসি মুখে খেতে বসে গেল। কিন্তু সবার খাওয়ার মাঝেও হৃদির চোখ বারবার সিঁড়ির পানে ছুটে যাচ্ছে। পুরো টেবিল জুড়ে সবাই শুধু সৌহার্দ্য এখন আসেনি। সবার খাওয়া শেষ হতে হৃদি একটি প্লেট গরম খিচুড়ি আর মাংস নিয়ে সৌহার্দ্য রুমের দিকে পা বাড়ালো। সৌহার্দ্য সাধারণত অতিরিক্ত মশলাযুক্ত খাবার একটু কম খায়, তবু এতদিন পর নিজের হাতে রান্না করেছে এই ভেবে হৃদির মনে এক অদ্ভুত আশা দানা বাঁধল, হয়তো খাবে। দরজা ঠেলে হৃদি ভিতরে প্রবেশ করতে থমকে গেল। এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। ঘরের ভিতরে এখন অদ্ভুত দৃশ্য।
সৌহার্দ্যের উন্মুক্ত গাত্রে পরনে কেবল কোমরে জোড়ানো একটি টাওয়াল। আয়নার সামনে দাঁড়িয়ে পরম স্নেহভারে বডি স্প্রে করছে। পুরুষালী সেই তপ্ত দেহভঙ্গিমা দেখে হৃদি লজ্জায় টকটকে লাল হয়ে গেল। তড়িঘড়ি করে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে এক হাত দিয়ে ঢোক গিলে ফিসফিস করে বলল, অসভ্য লোক, গায়ে কিছু জড়ান তাড়াতাড়ি। হৃদির কণ্ঠস্বর কানে যেতেই সৌহার্দ্য স্থির হয়ে ঘাড় ঘুরিয়ে হৃদিকে ওভাবে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে বিরক্তিকর ভাঁজ ফেলেই বলল, আলমারি থেকে দ্রুত শার্ট বের করে গায়ে জড়াতে জড়াতে শীতল গলায় বলল, কি চাই এখানে? হৃদি নিজেকে সামলে নিয়ে একটু ঘুরে দাঁড়ালো, কিন্তু চোখ তুলল না। আমতা আমতা করেই বলল, আপনার জন্য খাবার নিয়ে এসেছিলাম, নিচে নামেননি তো তাই। সৌহার্দ্য যখন হাতের ঘড়ি পড়তে ব্যস্ত, হৃদির দিকে না তাকিয়ে সে সোফার দিকে এগিয়ে গিয়ে বসলো। খাবারের প্লেটটির দিকে এক পলক তাকিয়ে বিরক্তিকর সুরেই বলল, আমি এসব খাই না, তুমি জানো না? হৃদি মনে মনে দমে গেল। কিছু না বলে প্লেট নিয়ে ফিরে যেতেই উদ্বুদ্ধ হলে ঠিক তখনই সৌহার্দ্যর গম্ভীর সুরে বলল, নিয়ে এসো। কথাটা কানে যেতে হৃদির হৃৎপিণ্ডটার জন্য এক মুহূর্তের জন্য থমকে গেল। মুখে কিছু না বলে ভিতরে ভিতরে সে এক অদ্ভুত আনন্দের জোয়ার অনুভব করলো। তাকে পাত্তা দেন না, তিনি অন্তত তার হাতে খাবারটা গ্রহণ করেছেন। হৃদি ধীর পেয়ে এগিয়ে গিয়ে সৌহার্দ্যর সামনে টেবিলের উপর প্লেটটি রাখলো। সৌহার্দ্য সোফায় হেলান দিয়ে বসে ভকুসকে বলল, এগুলো খাওয়ার জন্য আমি এখন হাত নষ্ট করতে পারবো না, খাওয়াতে ইচ্ছে হলে তুমি খাইয়ে দাও। বলেই সে নাক মুখ কুচকে নিল, জেনে এটা তার কাছে পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর কোনো কিছু। হৃদি মনে মনে একটা ভেঙচি কাটল। অসভ্য লোক, সুন্দর করে বললেই তো হয়, শুধু নাটক। ওই এই চাপা বিরক্তি আর দ্বিধার মাঝে সৌহার্দ্য গমগমে কণ্ঠস্বর ভেসে এলো, কি হলো, খাওয়াবে নাকি উঠে যাব? লেট হচ্ছে, আমার বের হতে হবে। হৃদির হার্টবিট যেন মুহূর্তেই বেড়ে গেল। কাঁপা কাঁপা পায়ে গিয়ে বসলো সৌহার্দ্যর পাশে। এই মানুষটার সন্নিকটে আসলেই কেন যেন হৃদির অনুভূতিগুলো ডানা মেলে উঠতে শুরু করে। তা সে নিজেও জানে না। প্রচণ্ড জড়তা আর কাঁপতে থাকা হাত নিয়ে সে এক লোকমা খিচুড়ি সৌহার্দ্যর মুখে তুলে ধরতেই হৃদির এমন জড়তা দেখে সৌহার্দ্য হঠাৎ নিজের ডান হাতটা বাড়িয়ে হৃদির কাঁপতে থাকা হাতটা আলতো করে টেনে নিল। সৌহার্দ্যর এমন হঠাৎ স্পর্শে হৃদির শরীরে এক অদ্ভুত ঝংকার দিয়ে উঠল, কিন্তু সৌহার্দ্য সেদিকে পাত্তাই না দিয়ে তার হাতের সৌহার্দ্য হৃদির বাড়ানোর লোকমাটুকু পুড়ে নিল। তাতে যেন হৃদির লজ্জা আর আড়ষ্টতা আরও কয়েক গুণ বেড়ে গেল। কোনো রকমে বাকি খাবারটুকু খাইয়ে দিয়ে হৃদি যখন ঘর থেকে বের হতে যাবে, তখন আবার কিছু একটা ভেবে পিছে ফিরে মিনমিন গলায় প্রশ্ন করে বলল, কোথাও যাচ্ছেন? সৌহার্দ্য টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে খুব স্বাভাবিক বাধ্য ছেলের মতো শান্ত গলায় উত্তর দিয়ে বলল, একটু বের হব। হৃদি আমতা আমতা করে সরে ইস্তস্ত বোধ করে বলল, বিকালের আগে বাড়ি আসবেন না? সৌহার্দ্য ভকুসকে হৃদির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর তার প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে গম্ভীর সুরে বলল, কিছু বলবে? হৃদি আমতা আমতা করে বলল, না মানে আমি বিকালে চলে যাব তো। কথাটা বলে সে পলকহীন দৃষ্টিতে সৌহার্দ্যর মুখের দিকে তাকিয়ে রইল, কাঙ্ক্ষিত কোনো উত্তরে আশায়। সৌহার্দ্য কিছুক্ষণ স্থির দৃষ্টি হৃদির চোখের দিকে তাকিয়ে রইল, তারপর খুব শান্ত আর স্বাভাবিক সুরে শুধু বলল, ওকে। সৌহার্দ্য মুখ থেকে উচ্চারিত এই ছোট শব্দটা যেন হৃদির বুকের ভেতরটা চিরে দিল। হৃদি অবচেতন মন তীব্রভাবে চেয়েছিল সৌহার্দ্য অন্তত একবার বলুক, তুমি যেও না। তাহলে হয়তো আজ হৃদি তার সব অভিমান আর জেদ ভুলে থেকে যেত। শুধু একটা কথার অপেক্ষায় সে এতক্ষণ ওই নিয়ে বিনিয়ে নিজে চলে যাওয়ার কথা বলছিল, যেন একবার সৌহার্দ্যের মুখ থেকে বের হয়। কিন্তু এই কঠিন হৃদয়হীন পুরুষ কিভাবে একটা ছোট শব্দে বুঝিয়ে দিল সে চলে গেলে তার কোনো সমস্যা নেই। রাগে অভিমানে বুকটা ফেটে যাচ্ছে। কেন সে এমন একটা পুরুষকে ভালোবাসলো যার কাছে সে মূল্যহীন? হৃদি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, টলমলে চোখে একরাশ অভিমান বুকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। হৃদি ঘর থেকে বেরিয়ে যেতেই সৌহার্দ্যর দরজার ভাত যেন ভেঙে গেল। সে রাগে খুফে এসে নিজের পরনের শার্টটা খুলে ছুঁড়ে ফেলল। টেবিলের উপর থাকা পানির গ্লাসটা সজোরে দেয়ালে আশ্রে ভেঙে চুরমার করে দিল সে। বিছানায় বসে দু হাতে নিজের চুলগুলো খামছে ধরল সৌহার্দ্য, যেন নিজের ভেতরকার এই অস্বাভাবিক তীব্র অস্থিরতাকে কোনো মতো নিয়ন্ত্রণ করতে পারছে না। চোখ দুটো আগুনের মতো রক্ত লাল হয়ে আছে, যেন এখনই ফেটে রক্ত বের হবে। ইচ্ছে হচ্ছে সব ভেঙে গুড়িয়ে দিতে। হঠাৎ সৌহার্দ্য উঠে দাঁড়ালো, কারবার থেকে শার্ট প্যান্ট বের করে গায়ে জড়িয়ে নিজের অস্থিরতাকে প্রাধান্য না দিয়ে হাওয়ার বেগে বের হয়ে গেল। দুপুর 1টা বাজে। বাড়ির পুরুষেরা সবাই মসজিদে জুমার নামাজে। হৃদি দুপুরে রান্না পাশ চুকিয়ে গোসলের প্রস্তুতি নিতে গিয়ে পড়ল আরেক বিপাকে। আলমারি খুলে দেখল তার পরার মতো কোনো জামা অবশিষ্ট নেই। চলে যাওয়ার সময় সে রাফ ইউজ করা সব জামা নিয়ে গিয়েছিল। যেগুলো বাকি আছে সেগুলো কোনোভাবেই ঘরে পরিবেশ করার মতো নয়। হঠাৎ তার নজর পড়ল রায়দা শেফের দেওয়া সেই দামি জামদানি শাড়ির উপর। অন্যগুলোর তুলনায় এটি কিছুটা মানানসই মনে হলো। শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে সে পড়ল আরেক বিপাকে। বাথরুমে কল দিয়ে এক ফোঁটা পানিও পড়ছে না, কলটা নষ্ট। উপায়ন্তর না দেখে হৃদি ঠিক করলো সৌহার্দ্য রুমে গিয়ে সে গোসলটা সেরে নেবে। সৌহার্দ্য এখন বাসায় নেই, যেহেতু বের হচ্ছে বলছে, এখন বাড়ি ফেরার সম্ভাবনা নেই।
তা নিশ্চিন্তে কাজটা করা যাবে ভেবে সৌহার্দ্য রুমের সাথে থাকা ওয়াশরুমে ঢুকে পড়ল। তখন শরীর জুড়ে এক শীতল সতেজতা, পরনের অগুছালো শাড়িটা ঠিক করে আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় তোয়ালেটা খুলে চুলগুলো ছাড়তে ছাড়তে সে ঘাড় ফিরে পিছন ফিরে তাকাতেই থমকে গেল। হৃৎপিণ্ড যেন গলার কাছে এসে আছড়ে পড়ছে। দরজার ফ্রেমে ঘেঁষে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য, পরনের সাদা শার্টে বোতাম অগুছালো, আর দু চোখে এমন এক মাতাল আচ্ছন্নতা যা হৃদির চেনা সৌহার্দ্যর সাথে একেবারে মেলে না। চলবে। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়ছিল হৃদি। হঠাৎ ঘাড় ফেরাতে তার বুকের ভেতরটা এক ঝটকায় থমকে গেল। হৃৎপিণ্ড যেন গলার কাছে এসে আছড়ে পড়ছে। দরজার ফ্রেমে ঘেঁষে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য, পরনে সাদা শার্টের বোতাম অগোছালো, আর চোখ দুটো এমন যেন মাতালা আচ্ছন্নতা যা হৃদির চেনা সৌহার্দ্যর সাথে একেবারে মেলে না। সে যে এ অসময়ে বিনা নোটিশে বাড়ি ফিরে আসবে হৃদি তার দুঃস্বপ্ন ভাবেনি। সৌহার্দ্যর স্থির তীক্ষ্ণ দৃষ্টি হৃদির অগোছালো শাড়ি আর চুয়ে পড়া ভেজা চুলের উপর এসে আটকে গেল। ঘরে বাতাস যেন ভারী হয়ে এলো, নিঃশ্বাস নেওয়া দায়। হৃদি লজ্জায় আর তীব্র এক অজানিত আতঙ্কে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হাত থেকে তোয়ালাটা কখন খসে পড়ে গেল টেরই পেল না। সৌহার্দ্য টলমল পায়ে হৃদির দিকে এগিয়ে এলো, যেন কোনো এক অদৃশ্য মায়ায় সে আচ্ছন্ন। হৃদি একেবারে গায়ে গা ঘেঁষে থামল সে। দুইজনের মাঝে এখন বাতাসের সরু জায়গাটুকু অবশিষ্ট নেই। তার সেই অস্বাভাবিক ঘোর লাগা দৃষ্টির সামনে হৃদির শরীর থরথর করে কাঁপছে। ভয়দম বন্ধ হয়ে আসছে হৃদির। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বুঝি এখনই বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। হৃদি এক পা পিছিয়ে যেতেই সৌহার্দ্য বিদ্যুতের গতিতে তার কোমরে হাত জড়িয়ে কাছে টেনে নিল। সৌহার্দ্য উত্তপ্ত নিঃশ্বাস যখন হৃদির ভেজা চুলের ভাঁজে মিলিয়ে যাওয়ার উপক্রম, ঠিক সেই মুহূর্তে তার পকেটে ফোঁটা আর্তনাদ করে বেজে উঠল। বিরক্তিতে সৌহার্দ্য মুখমণ্ডল কুঁচকে গেল। সে হৃদিকে ছেড়ে দিয়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে সুজনের নামটা ভেসে উঠতে তার বিরক্তির জন্য কয়েক গুণ বেড়ে গেল। স্ক্রিনে কিছু একটা টাইপ করে সে ফোনটা বিছানার উপর অবাগ্য ছুঁড়ে মারল। আর তার দৃষ্টি আবার গিয়ে পড়ল হৃদির উপর। সৌহার্দ্য বাঁধন থেকে মুক্তি পেয়ে হৃদি যেন প্রাণ ফিরে পেল। এতক্ষণ তার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। হৃৎপিণ্ডে সে প্রচণ্ড দুবুকনি এখনও কমেনি। সারা শরীর কাঁপছে থরথর করে। কোনো মতে কাপা হাতে মেঝে থেকে তোয়ালেটা কুড়িয়ে এসে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হতেই ভেসে এলো সৌহার্দ্যের গমগমে কণ্ঠস্বর, কি পরেছ ওটা? খুলে ফেলো, ভীষণ রকমের বাজে লাগছে। সৌহার্দ্যর নির্লজ্জ ইঙ্গিত কানে আসতে হৃদির মনে পড়ল সকালের কথা। খুব আর অভিমানে হৃদির কণ্ঠস্বর কেঁপে উঠল। তীর তীরে মেজাজে বলল, আপনাকে দেখতে হবে না, আপনার জন্য আমি পড়িনি অসভ্য লোক। সৌহার্দ্য শিকারী বাঘের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদিকে আপাত মস্তিষ্ক নিরীক্ষণ করল। ঠোঁটের কোণে এক কোটির হাসি ফুটিয়ে এসে এগিয়ে এসে বলল, তাই বুঝি? তাহলে আমার রুমে এসে এমন অগোছালো শাড়ি উন্মুক্ত পেট দেখিয়ে আমাকে সিডিউস করার মানে কি? নিজের দিকে তাকাতে হৃদি শিউরে উঠল। শাড়ি বেশ খানিকটা সরে গিয়ে পেটের খানিক অংশ বেরিয়ে আসছে। লজ্জায় হৃদির মুখটা মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করলো। দ্রুত শাড়িটা টেনে নিজেকে ঢেকে নিয়ে রাগে চেঁচিয়ে বলল, অসভ্য লুচ্চা ডাক্তার, আপনার নজর এত নোংরা! ছি! সৌহার্দ্য এক পা এগিয়ে এসে বাঁকা চোখে তাকালো। তাই নাকি? তুমি সিডিউস করলে দোষ নেই আর আমি তাকালেই দোষ? হৃদি দাঁতে দাঁত চেপে জ্বলন্ত চোখে তাকালো। আমার তো আর খায় দিয়ে কাজ নেই যে তোমার মতো একটা খাটাস মানুষকে সিডিউস করব, লোকের অভাব। কথাটা শেষ হওয়ার আগেই সৌহার্দ্য ক্ষিপ্ত বাঘের মতো হৃদির উপর ঝাঁপিয়ে পড়ল। শক্ত হাতে হৃদির চোয়াল চেপে ধরে সে তার রক্তবর্ণ চোখে জোড়ার দিকে চোখের ওপর চোখে স্থির করলো। হিসিয়ে বলল, চাপা জোর বেড়ে গেছে না? তুই কি ভেবেছিস সৌহার্দ্য চৌধুরী তোকে বলার অধিকার দিছে তাই বলে যা খুশি তাই করতে পারবি? শুয়োরের বাচ্চা, জ্যান্ত পুঁতে দিব। যা খুশি বল, ওই মুখ থেকে অন্য কোনো পুরুষের নাম যেন উচ্চারণ না হয়। যা আমার চোখের সামনে থেকে। এক ঝটকায় হৃদিকে ছেড়ে দিয়ে সে গর্জে উঠল, চোখের সামনে থেকে দূর হ। সৌহার্দ্য লোহার মতো শক্ত থাবায় হৃদির মুখটা ব্যথায় টনটন করছে। শ্যামবর্ণের তোকে যেন নীল ছাপ বসে গেছে, কিন্তু ব্যথার চেয়ে বেশি আঘাত লেগেছে তার আত্মসম্মানে। কান্নায় রুদ কণ্ঠে হৃদি ফুঁসে উঠল, আপনি তো আমাকে স্ত্রী হিসেবে মানেন না, ভালোবাসেন না, তাহলে আমার উপর অধিকার দেখাচ্ছেন কেন? আমার যা খুশি তাই করব, আপনি বলার কি অসভ্য বিয়াদব লোক? সৌহার্দ্য একটা তাচ্ছিল্যর হাসি হাসলো, হেসেই বলল, তোর দ্বারা এর চেয়ে ভালো কী বা আশা করা যায়? চরিত্রহীন লম্পট বাবার মেয়ে তো, রক্তে তো ওইসবই থাকবে। সৌহার্দ্যর কথাগুলো যেন হৃদির বুকের তীরের মতো বিঁধল। সে কিছুক্ষণ পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাকে যা খুশি বলছে বলুক, হৃদি সহ্য করে নিত, কিন্তু তার বাবাকে নিয়ে এত নোংরা মন্তব্য। তার বাবা, যিনি ছিলেন একজন দৈত্যতুল্য মানুষ, যাকে এমন অপবাদ! হৃদি আর নিজেকে ধরে রাখতে পারল না। কান্নায় ভেঙে পড়া কণ্ঠস্বরে আক্রোশের সৌহার্দ্যের দিকে তেড়ে গিয়ে আর্তনাদ করে বলল, চুপ করুন, সবাইকে নিজের মতো ছোট লোক ভাবেন কেন? আপনি কোন সাহসে আমার পাপাকে নিয়ে ওইসব বললেন? উনার মতো ভালো মানুষ আর একটাও হয় না, আর আপনি কিনা! হৃদি আর কিছু বলতে পারল না।
তার আগেই সৌহার্দ্য ঘরের দেয়ালে প্রতিধ্বনিত তুলে হিংস্র চিৎকারে গর্জে উঠে বলল, আই সে গেট আউট ফ্রম মাই রুম অ্যান্ড মাই লাইফ আউট। হৃদয় বুকের ভেতরটা যেন মুহূর্তে ভেঙে গুড়িয়ে গেল। এতদিন সৌহার্দ্যর প্রতি যে ভালোবাসা তিলে তিলে জমা ছিল তা যেন এখন তপ্ত ঘৃণায় রূপান্তরিত হচ্ছে। নিজের অস্তিত্বের প্রতিটা আজ তীব্র ঘৃণা হচ্ছে তার। এই মানুষটা এত অবহেলা, এত অপবাদ সহ্য করেও সে কেন তার পিছু পিছু ছায়ার মতো ঘুরে বেড়ায়। আজ সৌহার্দ্য বিষাক্ত মন্তব্য তার মৃত বাবার আত্মা পর্যন্ত রক্তাক্ত হলো। হৃদয় আর এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়ালো না। তীব্র কান্নায় বুক ভাসিয়ে সৌহার্দ্য রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে দৌড়ে পালানোর সময় হঠাৎ করে মুখোমুখি হলো শাহেদা চৌধুরীর। শাহেদা চৌধুরী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো চেয়েছিলেন, কিন্তু হৃদয় কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজেকে সামনে নিয়ে রুমে ঢুকে দরজা ভিজিয়ে দিল। শাহেদা চৌধুরী পিছু পিছু এসে দরজায় মৃদু কারাঘাত করতে করতে দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকতে এদিকে কান্নায় ভেঙে পড়তে দেখে দ্রুত কাছে এসে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলিয়ে বেকুল কণ্ঠে বললেন, কি হয়েছে মা? আম্মুকে বলতো, বাবু কি আবার তোর সাথে খারাপ আচরণ করেছে? হৃদয় যেন এতক্ষণ একটি আশ্রয় অপেক্ষায় ছিল। শাহেদা চৌধুরীকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল সে। অঝরে কাঁদতে কাঁদতে বলল, আম্মু আপনার ছেলে ভীষণ খারাপ, উনি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি তাও মেনে নিই, কিন্তু আজ আমার পাপাকে নিয়ে এসব কি জঘন্য কথা বলল। আপনি তো জানেন না আমার পাপা মানুষ হিসেবে কতটা মহান ছিলেন, কেন উনি এমন বললেন? হৃদির কথা শুনে শাহেদা চৌধুরী মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। দীর্ঘদিনের পুরনো কোনো এক স্মৃতি ধুলো যেন তার চোখের সামনে ভেসে উঠল। তিনি দ্রুত নিজেকে সংযত করে নিলেন। হৃদির ভেজা চুলে আদরে হাত বুলিয়ে দিয়ে ধীর স্থিরে শান্ত কণ্ঠে বললেন, শান্ত হো মা, বাবু এমনি, রাগের মাথায় ওর নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। ও কি বলে ফেলেছে তার কোনো মানেই নেই। তুই প্লিজ ওসব মনে করিস না, আমি ওকে আজ অবশ্যই বকা দেব। শাহেদা চৌধুরীর সেই শীতল ও আশ্বাসের স্পর্শে হৃদির কান্নার তোপ ধীরে ধীরে কমে এলো। কখন যে কান্নার ক্লান্তি আর সব কিছু আবাসাদে হৃদির চোখের পাতা ভারী হয়ে এলো, ঘুমে এলো, সে নিজেও টেরি পেল না। হৃদিকে শান্তভাবে বালিশে শুয়ে দিল শাহেদা চৌধুরী। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। হৃদির কপালে শেষবারের মতো আলতো হাত বুলিয়ে তিনি উঠে দাঁড়ালেন ছেলের রুমের উদ্দেশ্য। সৌহার্দ্যর ঘরের ভেতরটা তখন এক রক্তক্ষেত্র। হৃদি বেরিয়ে যাওয়ার পরে রাগের মাথায় যে যা পেয়েছে তাতে আছাড় মেরে ভেঙেছে। মেঝে জুড়ে কাচের টুকরো ধ্বংসস্তূপে মাঝখানে দাঁড়িয়ে আছে শাহেদা চৌধুরী। স্তব্ধ হয়ে গেলেন দেখে। রুমের এই ভয়াবহ অবস্থা দেখে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। সুপার উপর সৌহার্দ্য স্থির হয়ে বসে আছে, দু চোখ বন্ধ। মায়ের উপস্থিতি টের পেয়েও সে চোখের পাতা খুলল না, বরং যেন এক অদৃশ্য দেয়ালে নিজেকে আড়াল করে নিল। শাহেদা চৌধুরী ছেলের পাশে গিয়ে দাঁড়িয়ে শান্ত গভীর গলায় বললেন, এবারে অনেক কিছু আমি দেখেছি, কিছু কিছু সহ্য করে চুপ করে থেকেছি। তোর এই অবহেলার কথা জেনেও মেয়েটাকে কষ্ট পেতে দেখেছি, তবু মুখ খুলিনি। কিন্তু আজ তুই সব সীমা ছাড়িয়ে গেলি সৌহার্দ্য। কি করে পারলি তুই আকরাম ভাইকে? মায়ের কথা শেষ হওয়ার আগেই সৌহার্দ্য ক্ষিপ্ত চিৎকার দিয়ে প্রতিধ্বনিত তুলল, একদম নাটক করবে না আম্মু আমার সাথে। আম্মু, তুমি জানো আমি আকরাম আঙ্কেলকে নিয়ে কিছু বলিনি, আমি শুধু ওর রক্ত, যার রক্ত সে, তার কথা বলেছি। তোমার বোন। সৌহার্দ্যর কথা থামিয়ে দিল। তার চোয়াল শক্ত হয়ে আছে। রাগের মাথায় নিজের ভেতরে অগ্নিগিরি সামলাতে হিমশিম খাচ্ছে সে। হৃদির চোখের জল আর তার আর্তনাদ মুহূর্তের জন্য তার হৃদয়ে একদলা অপরাধবোধ তৈরি করলেও যে তাকে শান্ত হতে দিচ্ছে না। শাহেদা চৌধুরী একটা করুণ তাচ্ছিল্যের হাসি হাসলেন। এটা কি কারণ? এই কি তোর সমস্ত তিক্ত আর অবহেলার উৎস? একজনের দোষ বোঝা তুই কি হৃদির উপর চাপাচ্ছিস সৌহার্দ্য? সৌহার্দ্য চোখ না খুলে খুব ধীর কিন্তু তীক্ষ্ণ গলায় উত্তর দিল, নো, আই ডোন্ট জাজ ওয়ান পারসন বিকজ অফ আনাদার পারসন ফল্ট। শাহেদা চৌধুরী আর চোখে তাকিয়ে বলল, তাহলে ওর সাথে এমন আচরণ করার কি? ঘর জুড়ে এক ভয়াবহ নিস্তব্ধতা নেমে এলো। সৌহার্দ্যর ঠোঁট যেন সিনগালা করা, কোনো শব্দই বেরিয়ে আসছে না তার মুখ থেকে। শাহেদা চৌধুরী বুঝলেন, এই ছেলে যখন জেদের বসে মুখ বন্ধ করে তখন পৃথিবীর কোনো শক্তি তাকে দিয়ে কথা বলাতে পারবে না। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। মা চলে যাওয়ার পর সৌহার্দ্য দীর্ঘ একটা শ্বাস ফেলে আবার দু চোখ বুজে বিড়বিড় করে বলল, আই ডোন্ট ট্রাস্ট হার, ব্লাড উইল অলওয়েজ শো ইজ ট্রু নেচার। দুপুর গড়িয়ে বিকেল। হৃদির ঘুম ভাঙল এক ক্লাস শূন্যতা নিয়ে। দীর্ঘ কান্নার ফলে ওঠা চোখ দুটো কোনো মতে মেলে ধরল সে। পেটে কিছুই পড়েনি, খিদে মরে গেছে অনেক আগে। ক্লান্ত শরীরটাকে টেনে আলমারি থেকে একটা পোশাক বের করে শাড়ি বদলে নিল সে। ধীর পায়ে এগিয়ে গিয়ে শাহেদা চৌধুরী ঘরের দিকে। দরজার কাছে গিয়ে দেখলো শাহেদা চৌধুরী ফোনে ব্যস্ত। মৃদু সুরে কিছুটা ইস্তস্ত পায়ে হৃদিকে ডাকলো, আসতে পারি আম্মু? হৃদির গলার স্বর শুনে শাহেদা চৌধুরী ফোনটা রেখে দ্রুত এগিয়ে এলেন। হৃদির ফুলা চোখ আর মলিন মুখের দিকে তাকিয়ে তার বুকটা হু হু করে উঠল। মেয়ের মুখটা নিজের দু হাতে আলজায় নিয়ে আদরে কিন্তু ব্যথিত সুরে বলল, কি অবস্থা করেছিস নিজের, আয় কিছু খেয়ে নে। হৃদি স্নাহ হাসলো। শাহেদা চৌধুরীকে জড়িয়ে ধরে শান্ত গলায় বলল,
না আম্মু, একদম খিদে নেই। আমি এখন চলে যাচ্ছি, প্লিজ আমাকে যেতে দাও। শাহেদা চৌধুরী দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। কিসের জন্য আটকে রাখবে মেয়েটাকে? অনেক চেষ্টা করলো, লাভ হলো কি? উনি চোখের পানি মুছে বললেন, ঠিক আছে, আর আটকাবো না তোকে, চলে যা। এমন মানুষের জীবনে থাকার কোনো মানেই হয় না যে তার প্রাপ্য সম্মানটুকু দিতে জানে না। হৃদি কোনো কথা বলল না। শাহেদা চৌধুরীর কাছ থেকে বিদায় নিয়ে নিঃশব্দে বেরিয়ে এলো বাড়ি থেকে। হৃদি চলে যেতেই শাহেদা চৌধুরী দ্রুত হাতে ফোনটা তুলে নিলেন। রিং হওয়া কয়েক সেকেন্ডের মধ্যে ওপাশ থেকে ভেসে এলো এক গম্ভীর পুরুষালী কণ্ঠ। বলো ফুপুমণি। শাহেদা চৌধুরীর ঠোঁটে এক চিলতে বিষণ্ণ হাসি ফুটিয়ে বলল। তিনি বললেন, কোথায় আছো এখন আমার এমপি আব্বা? ওপাশে মানুষটি চৌড়া হাসি হেসে উত্তর দিল, আই এম অন মাই ওয়ে ফুপিমণি। শাহেদা চৌধুরী মুখটা মুহূর্তে মলিন হয়ে এলো। বিষণ্ণ গলায় বললেন, আমার মেয়েটা চলে গেল, রাখতে পারলাম না ওকে। তোর দাদার মতো মুখ ফিরিয়ে নিস না বাপ আমার। ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। সেই দীর্ঘ নীরবতা দেখে শাহেদা চৌধুরী অস্থির হয়ে উঠলেন। কি হলো, কিছু বলছিস না যে? ওপাশে লোকটি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে শুধু বলল, ডোন্ট প্যানিক, আমি দেখছি, বলে লাইনটি কেটে দিল। এদিকে শহরে ভিড়ে নিজের অস্তিত্ব ভুলে দিকশূন্য হয়ে হাঁটছে হৃদি। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোনো কিছু হুঁশ নেই তার। হঠাৎ এক জোরালো ধাক্কা, একটা চকচকে মার্সিডিজ গাড়ি এসে থামলো সামনে। গাড়ি গতি কম থাকায় হৃদি খুব একটা আঘাত পায়নি, কিন্তু ধুক করে বুকের ভেতরটা কেঁপে উঠল তার। ঝেঁকে উঠে দাঁড়াতে গাড়ি থেকে নেমে এলো এক দীর্ঘদেহী সুদর্শন যুবক। পরনে সাদা পাঞ্জাবি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, সব মিলিয়ে যেন কোনো এক রাজপুত্রের অবয়ব। হৃদি মুখ তুলে তাকাতে এই লোকটা গম্ভীর অথচ সম্মুখীন কণ্ঠে বলে উঠল, টপকানোর জন্য কোথাও পাওনি নাকি সরাসরি এমপি ফারিস খন্দকারের গাড়ির সামনে আছাড় খেতে হলো মেয়ে? এর গম্ভীরতা কণ্ঠস্বর বাতাসের স্তব্ধতা চিরে হৃদির কানে আসতেই তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। কয়েক মুহূর্তের জন্য সে দিশেহারা হয়ে পড়ল। কোথাও দাঁড়িয়ে আছে, কি ঘটছে সবটাই যেন ঝাপসা। ফারিসের চোখে মুখে বিরক্তির চেয়ে এক অদ্ভুত গভীর কৌতূহল। সে হৃদির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে হাতের ঘড়িটা দেখল। তারপর গম্ভীর গলায় শীতল সরে বলল, মেয়ে ফাঁসানোর জন্য কাউকে খুঁজে পেলে না বুঝি? এমপি ফারিস খন্দকারকে পেতে হলো? নাম কি তোমার? হৃদির মেজাজ এমনিতেই ভালো ছিল না, তার উপর এই লোকটা নাটকীয়তার জন্য বারুদে আগুন হয়ে জ্বলে উঠল। হৃদি বিরক্তিতে নাক মুখ কুচকে ঝাঁঝালো গলায় বলল, ভাই, আমার নাম টাম দিয়ে আপনার কাজ নাই, দয়া করে রাস্তা ছাড়েন। হৃদির স্পষ্ট উত্তর শুনে ফারিস অবাক হয়ে তাকালো। কিছুক্ষণ স্তব্ধ থেকেই বলল, এই মেয়ে, মুখে মুখে তর্ক করছো, আমি কে সেটা জানো তুমি? হৃদি এবার ধৈর্যের শেষ সীমা নাই। নিজের রাগ আর বিরক্ত নিয়ে সে তীক্ষ্ণ গলায় বলল, আপনি রাজা মহারাজা যেই হন, সেটা জেনে আমার কাজ নাই। দয়া করে হাবলার মতো দাঁড়িয়ে না থেকে আমাকে যেতে দিন। ফারিস যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। যে মানুষটির সামনে বড় বড় নেতারা ভয়ে ততস্ত্র থাকে, সেই মানুষটির সাথে এমন অবলীলায় তর্ক করার সাহস এই পুচকে মেয়েটি পেল কোথায়? ফারিস গলা খাকি দিয়ে নিজের দাপটটা বজায় রেখে বলল, ভয় করছে না তোমার? এমপি ফারিস খন্দকারের সাথে মুখে মুখে তর্ক করছো? নিজের জ্বালাতে হৃদি তখন অস্থির। তার উপর ফারিস পথ আটকে দাঁড়িয়ে থাকায় সে রাগে তিক্ততায় ঝালকানি দিয়ে বলে উঠল, তো আপনি এমপি, আমি কি করব? গিয়ে জনগণের সেবা করুন না ভাই। আপনি মনে হয় রাস্তাঘাটে মেয়েদের সেবা বেশি করেন, এই জন্য তো রাস্তার অবস্থা এমন খারাপ। ওই যে দেখুন রাস্তা ভেঙে আছে, আমাকে বিরক্ত না করে ওইটা ঠিক করেন। হৃদির এই তীক্ষ্ণ খোঁচায় ফারিস যেন মুহূর্তের জন্য থতমত খেয়ে গেল। সে মনে মনে বিড়বিড় করে উঠল, এ তো আস্ত একটা দানি লঙ্কা। তারপর বাইরেরটা পাথরের মতো শক্ত রেখে বলল, গাড়িতে ওঠো, আমি পৌঁছে দিচ্ছি। এই ভর অন্ধকারে একা যাওয়া ঠিক হবে না। হৃদি এবার কিছুটা শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, ধন্যবাদ ভাইয়া, আমি যেতে পারবো, আপনার আমাকে আর নিয়ে ভাবতে হবে না। এই মেয়ে, আমি কি তোমার মায়ের পেট থেকে জন্মেছি? এমন ভাই ভাই করছো কেন? হৃদি পিছন ফিরে তাকালো। তার মুখে তিক্ততা স্পষ্ট ছাপ। সে তিক্ত সুরে বলল, এক অসভ্য জ্বালায় জীবন তছনছ হয়ে গেছে, আর এক আসছে নাটক করতে, ঘাওড়া কতগুলো। বলে আর এক মুহূর্ত দেরি না করে সামনে থাকা রিক্সাটি থামালো। রিক্সাতে উঠে পড়ল সে। হৃদি চলে যাওয়ার পর ফারিস সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ তখনও রিক্সাটার দিকে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর সে হালকা হেসে নিজের মনে বিড়বিড় করলো, তেজ ভালোই আছে, পারফেক্ট ফর হিম, বলে সে নিজের গন্তব্যের দিকে পা বাড়ালো। রাত 8টার ঘড়ি তখন কাটার স্থির হলো। হৃদি তখন একা ছাদে এক কোণে বসে আকাশের বিশালতার দিকে তাকিয়ে। চারপাশে নিস্তব্ধতা যেন আজ বিষাদের রূপ নিয়েছে, তাকে ঘিরে ধরেছে। নিজেই আজ বড় বেশি একা, বড় বেশি মূল্যহীন মনে হচ্ছে। পরিবার, মা বাবা, ভাই বোন, যাদের ছায়া মানুষ পরম নিশ্চিন্তে বেঁচে, তাদের শূন্যতা আজ হৃদির বুকের ভেতরটা কুকড়ে কুড়ে খাচ্ছে। অবহেলা আর অনাদের মতো একজন মানুষ কতটা নড়বড় হয়ে যেতে পারে, হৃদি তা হারে হারে টের পাচ্ছে। হঠাৎ করে সপ্তপর্ণীর গন্ধে ভারী হয়ে আসা বাতাসে হৃদি নিজের অজান্তেই চোখের পানি মুছে নিল। ঠোঁট কামড়ে মনে মনে প্রতিজ্ঞা করল, আপনার জীবন আমি যেহেতু গুরুত্বহীন,
থাকলাম না আর আপনার জীবনে ডক্টর সৌহার্দ্য চৌধুরী। একটা সময় আসবে যখন আপনি চাইলেও আমাকে আর পারবেন না। আপনি আমাকে খুবই সস্তা ভেবে নিয়েছেন, তাই না? আপনার এই অবহেলাগুলো আজ আমার পৃথিবীর বিষিয়ে দিল। দীর্ঘ একটা শ্বাস ফেলে রিদি যখন অতীতের স্মৃতিতে ডুব দিতে যাচ্ছিল, তখন পাশে কারো ছায়া অনুভব করলো। ঘাড় ফিরে দেখলো সাহাবীর দাঁড়িয়ে আছে, শান্ত অথচ গভীর দৃষ্টি। সাহাবীর বেশ কিছুক্ষণ রিদির দিকে তাকিয়ে রইল, তারপর আলতো করে নিজের হাতটা রিদির মাথায় রাখলো। মায়া ভরা সুরে বলল, কাঁদছে কেন আমার পাখিটা? ভাইয়াকে বলবি? হৃদি দ্রুত নিজের চোখের পানি আড়াল করে সাহাবীর দিকে তাকিয়ে একটা মলিন হাসির চেষ্টা করলো। কণ্ঠটাকে যতটা সম্ভব স্বাভাবিক রেখে বলল, কই কাঁদছি না তো, চোখে কিছু একটা পড়েছিল তাই হয়তো, বলেই সে মাথা নিচু করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। সাহাবী হৃদির প্রতিটি অভিব্যক্তি খুঁটিয়ে দেখল। তার শান্ত অথচ ধারালো কণ্ঠস্বর রাতের বাতাসে ভেসে এলো। একটা কথা সত্যি করে বলতো, সৌহার্দ্যকে ভালোবাসিস? সত্যি কি ওর সাথে থাকতে চাস? আমাকে বল হৃদি, তুই যেটা চাইবি ঠিক সেটাই হবে। ভাই কথা দিলাম তোকে। হৃদির সব বাদ ভেঙে গেল, নিজের আবেগ আর ধরে রাখতে পারলো না। সে হু হু করে কাঁদতে শুরু করলো। সাহাবীরের চোখের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, না ভাইয়া, আমি ওনাকে আর চাই না। যে পুরুষ শুধু কষ্টই দিয়ে গেল, তাকে পাওয়ার জন্য কেন আমি নিজের আত্মসম্মান বিসর্জন দিব? থাকুক সে তার মতো। সাহাবীর নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে পরম মমতায় হৃদির চোখের পানি মুছে দিল। সান্ত্বনার স্বরে বলল, কাঁদিস না আমার কলিজা, ওকে তোর প্রতিটা ফোঁটার চোখের পানি মূল্য দিতে হবে। আমি খুব তাড়াতাড়ি ডিভোর্স পেপার রেডি করছি। নিজেকে একা ভাবার কোনো কারণ নেই। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোকে কষ্ট পেতে দেব না। হৃদির এক চিলতে স্নেহ হাসি উপহার দিয়ে ভাইকে সাহাবীর আকাশের দিকে তাকিয়ে একটা গভীর দার্শনিকতা নিয়েই বলল, আমার তখন মানুষের গুরুত্ব বুঝি না, যতক্ষণ সে আমার পিছু পিছু ঘুরে। যখন বুঝতে পারে সে কতটা দামি, ততক্ষণে সে হারিয়ে যায়। এটাই প্রকৃতির নিষ্ঠুর নিয়ম। তারপর হৃদির দিকে তাকে কিছুটা শ্বাসের ভঙ্গিতে বলল, এখন সোজা নিচে গিয়ে ঘুমিয়ে পড়বি। পরীক্ষার সামনে ডাক্তারি পড়া কি এত সহজ? শরীর খারাপ করলে চলবে না। হৃদয় আর কিছু বলল না, শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। ছাদ থেকে নেমে যাওয়ার সময় পা দুটো যেন কিছুটা হালকা মনে হলো। হৃদি চলে যাওয়ার পর সাহাবীর শূন্যতার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে বিড়বিড় করে বলল, মিস্টার আকরাম খান, জানি না আমি ওকে শেষ পর্যন্ত কতটা আগলে রাখতে পারবো আমার এই নরকের জীবনে। তবে আপনার শেষ স্মৃতি হিসেবে আমার সাধ্য সবটুকু দিয়ে চেষ্টা করব, যাতে পৃথিবীর কোনো কষ্টকে ছুঁতে না পারে। সকালের মিষ্টি রোদ জানলার পর্দা সরিয়ে আলতো করে হৃদির মুখে এসে পড়ল। আলোর ঝিলিকার রোদের উত্তাপে ঘুম ভাঙল তার। চোখ মেলতে একরাশ ক্লান্তি আর বিরক্তি যেন তাকে ঘিরে ধরল। রাতে মোবাইলটা চার্জ দেওয়ার হয়নি, তাই সেটি এখন মৃতপ্রায়। আলসেমি ঝেড়ে উঠে মোবাইলটা চার্জে বসে এসে বাথরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে এসে কিছুক্ষণ বইপত্রের উপর চোখ বুলালো, মন বসলো না। এর মধ্যেই মোবাইল চালু হতে স্ক্রিনে ভেসে উঠল সেই পরিচিত কিন্তু নামহীন নম্বর থেকে আসা একটি কয়েক মেসেজ। প্রথমে শুধু কয়েকটা প্রশ্নবোধক চিহ্ন, তারপর নিচে লেখা, ভুলে গেলেন ম্যাডাম। হৃদির মেজাজ মুহূর্তে সপ্তমে চড়ে বসলো। বিরক্তির চোটে ভুক কুঁচকে গেল তার। কি অদ্ভুত মানুষ, একটা মেসেজ দিয়ে হাও হয়ে যায়, আর রিপ্লাই দিলে কোনো ঘন্টা পর মেসেজ আসে না। সে কোনো উত্তর না দিয়ে ফোনটার দিকে তাকিয়ে বিড়বিড় করে গালি দিল, আমার জীবনের সব আওড়া জাওড়া আর পাগলগুলোই কি আনাগোনা, শান্তি নেই এক মুহূর্ত। নিজের ঝাঁঝালো মেজাজটা কোনো মতো চেপে হৃদি কলেজের জন্য তৈরি হয়ে নিচে নেমে এলো। খাবার টেবিলের সবাই যখন ব্যস্ত, হৃদিকে বিষণ্ণ মুখে ঢুকতে দেখে শাহানা দুষ্টুমি সুরে বলল, কি রে, সকাল সকাল এমন দেবদাসীর মতো সেজে আছিস কেন? হৃদি শাহানের দিকে তাকালো না, বরং তার পিঠে হালকা একটা চাপড় মেরে বিরক্তি সুরে বলল, আজব তো, বিরক্ত না করে চুপচাপ খাতো ভাই, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। খাবার শেষ করে হৃদি যখন দ্রুত পায়ে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হয়, তখনই সাহাবীরের গম্ভীর কণ্ঠস্বর তাকে থামিয়ে দিয়ে বলল, বাইরে একটু ওয়েট কর, আমি আসছি। হৃদি থেমে গেল। তার চঞ্চল মনটা মুহূর্তের জন্য স্থির হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে মাথানের সাই জানিয়ে বেরিয়ে গেল। সাহাবীর হৃদিকে কলেজ গেটের সামনে নামিয়ে দিয়ে নিজের গন্তব্যের দিকে চলে যেতেই হৃদি দ্রুত পায়ে ক্যাম্পাসের ভিতরে ঢুকেই দেখল বারান্দার এক কোণে সুমি আর পৃথা দাঁড়িয়ে আছে। তবে সুমির চোখের দিকে তাকিয়ে হৃদি থমকে গেল। ওভাবে ঝুলে থাকা বিষণ্ণ মুখখানা ওর বুকের ভিতরটা চিনচিন করে উঠল। চিন্তিত হয়ে হৃদি সুমির কাছে এগিয়ে গিয়ে আলতো করে কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে রে তোর? এভাবে পোঁচা মুখ করে বানিয়ে আসছিস কেন? কারোর সাথে ঝগড়া করেছিস? সুমি কোনো কথাই বলল না, শুধু মাটির দিকে তাকিয়ে রইল। পাশে থাকা পৃথা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হতাশা গলায় বলল, ওর বিয়ে ঠিক হয়ে গেছে হৃদি। বেচারি কত স্বপ্ন দেখেছিল নিজের পছন্দর করে জীবনসঙ্গী বেছে নিবে, আর এখন দেখ আঙ্কেল আন্টির কথাকার কোনো হতচ্ছাড়া এক ছেলের সাথে ওর বিয়ে ঠিক করে ফেলেছে। পিতার কথা শুনে হৃদির মনে হলো ওর নিজের বুকের ভেতরটা যেন এক অদ্ভুত বেদনায় ভারী হয়ে এলো। সে সুমির পাশে দাঁড়িয়ে সান্ত্বনা সুরে বলল, মন খারাপ করিস না তো, এখনও তো বিয়ে হয়নি, কথা বলে দেখ না।
আঙ্কেল আন্টিকে বললেই তো হয়। তুই ছেলেটাকে আগে একটু দেখতে চাস। আমি এবার বিরক্তি আর অসহায়ত্বের মিশ্রণে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলেই বলল, সবই বলেছি রে, কিন্তু লাভ কি? আব্বুর ছোটবেলার এক বন্ধুর ছেলের কথা দিয়ে ফেলেছে, এখন ছেলে যেমনই হোক আমাকে মানতেই হবে। আমার ইচ্ছের কোনো দামই নেই। হৃদি এক মুহূর্ত চুপ করে রইল। সুমির এই অসহায়ত্বে তার নিজের জীবনের তিক্ততা যেন আবার নতুন করে জেগে উঠল। সে আফসোস সুরে বলল, বাপেরা যে কেন তাদের বন্ধুর জন্য মেয়েদের জীবনটাকে বাজি রেখে কথা দিতে যায় কে জানে। এইসব বন্ধুর ছেলের চক্করে পড়ে কত মেয়ের জীবন যে তেজপাতা হয়ে যায়, আর কি কোনো হিসাব আছে? হৃদির কথায় সম্মতি জানিয়ে পৃথা একটু উপহাসের সঙ্গী ভঙ্গিতেই বলল, উফ, আমি বেঁচে গেছি বাবা, আমার আব্বুর এমন কোনো বন্ধুর ছেলে নেই, এটা ভেবে এখন স্বস্তি পাচ্ছি। তিন বান্ধবী মিলে নিজের জীবনের এই অঘম বাস্তবতা আর হাহাকার নিয়ে নানা রকম কথা বলতে ব্যস্ত। ক্লাসের দিকে এগিয়ে গেল তারা ক্লাসের পিছনের সারিতে গিয়ে বসতে ক্লাসের সৌহার্দ্য প্রবেশ করলো। আজ তাকে দেখে খুব সাধারণ মনে হচ্ছে। গায়ে একটা কালো টি শার্ট আর জিন্স প্যান্ট, তার উপর জড়ানো ধবধবে সাদা অ্যাপ্রন, গলায় ঝাঁঝালো স্টেথোস্কোপ জানান দিচ্ছে মাত্রই কোনো রোগীর ভিড় সামলে সরাসরি ক্লাসে ঢুকেছে সে। চোখের দিকে তাকাতেই বোঝা যায় নির্ঘুম রাতের ক্লান্তিতে চোখগুলো অসম্ভব লাল হয়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই সাদামাতা বেশেও তার ব্যক্তিত্বের দীপ্ত এক বিন্দু স্নাহ হয়নি, বরং এক ধরনের পরিশান্ত সৌন্দর্য যেন তার আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিল। ক্লাসে ঢুকে সৌহার্দ্য নজর গিয়ে পড়ল হৃদির উপর। এক পলক তাকালো সে, দৃষ্টি ছিল গভীর, কিন্তু হৃদির মাথায় নিচু করে রইল, যেন আশেপাশে কি ঘটছে তার বিন্দুমাত্র ভরক্ষেপ নেই। সৌহার্দ্য আর দেরি করল না, দ্রুত দৃষ্টি সরিয়ে প্রজেক্টরের সামনে গিয়ে দাঁড়ালো। প্রতিদিনের অভ্যাস বাইরে গিয়ে আসছে, কাউকে বিন্দুমাত্র খোঁচা দিল না, কোনো প্রয়োজনীয় কথাও বলল না, শুধু শান্তভাবে হাত নেড়ে ভীষণ বিষয়গুলো বুঝিয়ে দিল। তার কণ্ঠে আজ কোনো বাড়তি আমেজ ছিল না, ছিল কেবল এক নিস্তব্ধ গম্ভীর। ক্লাস শেষ করে সে যখন বেরিয়ে গেল, সুমি খানিকটা ভাবুক হয়ে ফিসফিস করে বলল, আজ স্যারকে কেমন যেন অন্যরকম লাগছে, তাই না? মনে হচ্ছে খুব বড় কোনো টেনশন বা ঝামেলার মধ্যে আছে মানুষটা। হৃদি বিরক্তিতে ভৌকুসকে সুমির দিকে থামিয়ে নিয়ে নিম্পলক গলায় বলল, মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে গসিপ করা বাদ দে তো, চল পড়াশোনায় মনোযোগ দে। হৃদির কথায় পৃথাও সাই জানালো। ক্লাস থেকে বের হয়ে সৌহার্দ্য যখন করিডোরে পার হচ্ছিল, মাটির দিক থেকে আসা শোরগোলার কানে এলো। বিরক্তি নিয়ে সে এগিয়ে যেতেই দেখলো ভিড়ের মাঝে একটা গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়ি থেকে নামা মানুষটাকে দেখে সৌহার্দ্য কপালে ভাঁজ আরো গভীর হলো। ফারিস খন্দকার। ফারিস দূর থেকে ভাইকে দেখে উজ্জ্বল মুখে এগিয়ে এসে জড়িয়ে ধরতে চাইল। সৌহার্দ্য নিমিষে নাক মুখ কুচকে শুল সরিয়ে নিয়ে বলল, শর্ত, মেয়েদের মতো যখন তখন জড়িয়ে ধরিস কেন? ফারিস কিছুটা থমকে গিয়ে আহত গলায় বলল, সি, এভাবে বলিস? অন্তত এমপি হিসেবে আমার মান সম্মান একটু রাখ, ফালুদা করিস না ভাই। সৌহার্দ্য কোনো ভাবার অন্তর না দেখে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, হঠাৎ এখানে? ফারিস তার পাঞ্জাবের কলারটা একটু ঠিক করে নিয়ে আত্মবিশ্বাসের ভঙ্গিতে বলল, এই তো একটু পরিদর্শন করতে এলাম, তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বলে সে কোনো অনুমতি না নিয়ে সৌহার্দ্যর কেবিনে ঢুকে দিকে পা বাড়ালো। প্রায় আধ ঘন্টা পরে ফারিস কেবিনে অপেক্ষা করছে। সৌহার্দ্য একটা ইমার্জেন্সি রোগী দেখে হাঁপাতে হাঁপাতে ফিরল। অ্যাপ্রনটা খুলে চেয়ারে বসে ক্লান্ত অথচ তীক্ষ্ণ গলায় বলল, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? ফারিস এবার তার হাসি ভাবটা ছেড়ে ফেলে চিন্তিত মুখেই বলল, হাসপাতালে কিছু অনৈতিক কর্মকাণ্ড নিয়ে অভিযোগ জমা পড়েছে, তুই কি জানিস? সৌহার্দ্য এক মুহূর্ত স্থির হয়ে গেল, তারপর গম্ভীর গলায় বলল, আমি জানি, এবং আমি শতভাগ নিশ্চিত এর সাথে শিকদার পরিবার সরাসরি জড়িত। ফারিস মাথা নাড়ালো, আমারও সন্দেহ অনেক আগে থেকেই, বেশ কিছু প্রমাণ হাতে এসেছে, তবে মূল হোতাকে তা এখনো স্পষ্ট নয়। সৌহার্দ্য, তোকে সাবধান থাকতে হবে, আমার কানে এসেছে তোকে ফাঁসানোর জন্য একটা বড় সড়ো নাটক সাজানো হচ্ছে, বি কেয়ারফুল ভাই। সৌহার্দ্যর মুখে কোনো প্রতিক্রিয়া নেই, যেন এই বিপদের কথাগুলো তার কাছে খুব সাধারণ কোনো বিষয়। সে নির্বিকারভাবে চেয়ারে হেলান দিয়ে বসে রইল। ফারিস উঠে দাঁড়ালো, দরজার কাছে এগিয়ে গলায় খানিকটা কৃত্রিম জড়তায় নেই বলল, আরেকটা কথা, কাল একটা মেয়েকে মনে ধরেছে ভীষণভাবে, খবর নিয়ে জানলাম এই কলেজেরই ছাত্রী, ভাবছি বিয়েটা করে ফেলি, কয়েকটা ছানাপোনা নিয়ে সংসারটা জমিয়ে তুলব, তোকে দিয়ে তো হবে না। সৌহার্দ্য আগাগোড়া পর্যবেক্ষণ করেই বলল, তোর মনে হয় ইয়েতে সমস্যা, তাই আমি দায়িত্ব নিচ্ছি, কি আর করার। সৌহার্দ্য কিছুক্ষণ ভৌকুসকে ফারিসের দিকে তাকিয়ে রইল, বিরক্তিতে নাক মুখ কুচকেই নিল, তারপর শান্ত গম্ভীর কণ্ঠে বলল, সেটা আমাকে শোনাচ্ছিস কেন? যা করার কর, তবে মনে রাখিস দুষ্টামির ছলেও যদি তোর নজরটা আমার বইয়ের দিকে যায়, তবে ছানাপোনার মেশিন আর ওই চোখ দুটোই হারাবি, মাইন্ডেড। ফারিস হতভঙ্গ হয়ে দাঁড়িয়ে রইল। সৌহার্দ্য বেরিয়ে যাওয়ার সময় দরজার কাছে একটু থামল, ফিরে না তাকিয়ে বলল, আর শোন, এই কথার জন্য তুই কখনো আমার বোনকে পাবি না, বলে লম্বা লম্বা পায়ে করিডোর দিয়ে মিলিয়ে গেল সে।
সৌহার্দ্য চলে যাওয়ার পর ফারিস একাই কেবিনে দাঁড়িয়ে বিরক্তি ঝাড়ল। শালা নিজের বউকে মানবে না, আবার অন্যকে তাকাতেও দেবে না, উল্টো আমাকে হুমকি দিচ্ছে। ফুফিকে দেওয়ার কথা তো আমাকে রাখতেই হবে। মাই ডিয়ার ব্রাদার। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফারিস বেরিয়ে এলো। বান্ধবীদের সাথে আড্ডা দিতে গিয়ে সময় যে কতটা গড়িয়েছে রিদি খেয়ালই করেনি। তারা গিয়েছে কলেজের পাশে একটা পার্কে। সেখান থেকে বের হয়ে সুমিয়ার পিতাকে বিদায় দিয়ে একটা রাস্তা দিয়ে হেঁটে আসার সময় মুহূর্তের মধ্যে একটি কালো গাড়ির সামনে এসে ব্রেক কষে দাঁড়ালো। চাকা ঘষতে যাওয়া বিকট শব্দে রিদি চমকে উঠল। কাছ নামতে যখন সৌহার্দ্যের গম্ভীর মুখটা দেখে চোখে পড়ল, রিদির মনের ভেতরটা তিক্তত জ্বালায় ভরে উঠল। এক মুহূর্ত দেরি না করে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু সৌহার্দ্য দ্রুত গাড়ি থেকে নেমে রিদির কবজি শক্ত করে চেপে ধরল। শান্ত কিন্তু শক্ত গলায় বলল, গাড়িতে ওঠো। রিদি ঘৃণায় আর রাগে ঝটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু সৌহার্দ্যর হাতে বাঁধন আগলা হলো না, বরং তার রোভাদ্য চোখ দুটো যেন রিদিকে যেন পুড়িয়ে মারবে। সে দাঁতে দাঁত চেপে ফিস ফিস করে বলল, মাথা গরম করবেন না আমার দের ব্যাটারি, চুপচাপ গাড়িতে ওঠো। স্থিতি বুঝে রিদি হঠাৎ করে যা করলো তা সৌহার্দ্যর কাল্পনাতীত থতমতে খেয়ে গেল বেচারা। রিদি হঠাৎ করে চিৎকার করে কেঁদে উঠল, আমাকে ছাড়ুন, আপনি কে? আমি আপনাকে চিনি না, কোথায় নিয়ে যাচ্ছেন? আর এই আকস্মিক আর্তনাতে সৌহার্দ্য এক মুহূর্তের জন্য পাথরের মতো জমে গেল। বুঝে উঠতে পারল না এই মেয়ে এমন করছে কেন। সৌহার্দ্যের স্তব্ধতার সুযোগ নিয়ে রিদি আবার গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল, আমাকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছে, বাঁচান প্লিজ, কেউ আমাকে বাঁচান। রাস্তার লোকজন মুহূর্তের মধ্যে চারপাশ ঘিরে ফেলল। একজন মধ্যবয়সী ভদ্রলোক তড়িঘড়ি করে এগিয়ে এসে বলল, কি হয়েছে মা? এই ছেলে তুমি কে? রাস্তাঘাটে একটা মেয়েকে সাথে এমন টানাটানি করছো কেন? সৌহার্দ্য রাগে অপমানে কাঠ হয়ে গেল। সে বজ্রকণ্ঠে গর্জে উঠে বলল, সেট আপ, শি ইজ মাই ওয়াইফ। রিদির যেন আরও মরিয়া হয়ে উঠল। দুই পাশে মাথা নেড়ে সে কাঁদতে কাঁদতে বলল, চাচা একদম বিশ্বাস করবেন না ওকে, আমি ওকে চিনি না। ও আমাকে পথ আটকে কুরুচিপূর্ণ কুপ্রস্তাব দিচ্ছিল। আমি রাজি না হওয়ায় জোর করে গাড়িতে ঢোকানোর চেষ্টা করছে। হৃদির অভিনয় এতই নিখুঁত ছিল যে উপস্থিত জনতা সৌহার্দ্যের দিকে তেড়ে এলো। সৌহার্দ্য যেন বিশ্বাসই করতে পারছে না তার সামনে দাঁড়িয়ে এই মেয়ে কি সুন্দর অবলীলায় মিথ্যা বলছে। সে ঠিক হৃদির কানের কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আজ বাড়ি নিয়ে কুপ্রস্তাব কাকে বলে, কত প্রকার, তা যদি তোমাকে না বুঝিয়েছি তবে আমি ডাক্তার সৌহার্দ্য চৌধুরী নই। চলবে, গল্পটি কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করুন। হৃদির অভিনয় এতই নিখুঁত ছিল যে উপস্থিত জনতা সৌহার্দ্যর দিকে তেড়ে এলো। সৌহার্দ্য যেন বিশ্বাসই করতে পারছে না তার সামনে দাঁড়িয়ে এই মেয়ে কি সুন্দর অবলীলায় মিথ্যা বলছে। সে হৃদির ঠিক কানের কাছে ঝুঁকে এসে ফিস করে বলল, আজ বাড়ি নিয়ে কুপ্রস্তাব কাকে বলে, কত প্রকার, তা যদি তোমাকে না বুঝিয়েছি তবে আমি ডাক্তার সৌহার্দ্য চৌধুরী নই। হৃদি এক মুহূর্ত দেরি না করে কানের কাছে মুখ নিয়ে ফিস করে উত্তর দিল, আগে তো নিয়ে যান বিয়াদব লোক। হৃদি আবার তার সেই মাসুম অসহায় মুখখানা বানিয়ে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ চাচা, আমাকে ওনার হাত থেকে বাঁচান, দয়া করে আমার ইজ্জতটা বাঁচান চাচা। হৃদির এই নিষ্পলক অথচ করুণ চাহনি দেখে ভদ্রলোকটি প্রচণ্ড রাগে সৌহার্দ্যর দিকে তেড়ে এলেন। ওর হাত ছাড়ো বলছি, ভদ্রতার মুখোশ পরে এইসব নষ্টামি, বড় লোকের ছেলে বলে যা খুশি তাই করতে পারবে। জনতার ভিড় বাড়ছে দেখে সৌহার্দ্য চোয়াল আরও শক্ত হয়ে উঠল। রাগে বিরক্তিতে তার সারা শরীর কাঁপছে, তবু সে নিজেকে সংযত রাখার প্রাণপণ চেষ্টা করলো। হৃদির হাতটা ছেড়ে দিয়ে সে নিজের গাড়ির দিকে এগোতে চেয়েছিল, কিন্তু উত্তেজিত জনতা তাকে ঘিরে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে পুলিশের গাড়ি সাইলেন্ট শোনা গেল। ভিড় ঠেলে পুলিশের গাড়ির কাছে আসতেই লোকজন কিছুটা পিছু হটল। পুলিশ অফিসার গাড়ি থেকে নেমে এসে সৌহার্দ্যকে দেখে সালাম দিয়ে সবিনয়ের সাথে বলল, সরি স্যার, আসতে একটু দেরি হয়ে গেছে। সৌহার্দ্য ঠান্ডা চোখে তখন অগ্নিগিরে জ্বালামুখ। সে হৃদির দিকে এক মুহূর্তের জন্য তাকালো, তার দৃষ্টি ছিল এক গভীর হুমকি। তারপর নিজের রাগ নিয়ন্ত্রণ করে শান্ত গম্ভীর স্বরে পুলিশ অফিসারকে বলল, সাথে কি কোনো মহিলা পুলিশ আছে? সৌহার্দ্যর এই প্রশ্ন শুনে হৃদের হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। তার ভিতরে হঠাৎ করে এক দলা ভয় দানা বাঁধল। এই লোকটা আসলে কি চাইছে? হৃদি যখন নিজের ভাবনার ভয়ের দুনাচলে অস্থির, ঠিক তখনই একজন মহিলা অফিসার এগিয়ে এলো। সৌহার্দ্য তার দিকে তাকিয়ে লিপিত গলায় বলল, ওটাকে সাবধানে পৌঁছে দিন, কোনো সমস্যা যেন না হয়, কথাটা মাথায় রাখবেন। নির্দেশ দিয়েই সৌহার্দ্য আর কোনো কথা না বলে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ির দরজা খোলার সময় তার পিঠের দিকে তাকিয়ে হৃদি বিড়বিড় করে রাগে ফুঁসতে লাগলো, তুই আমাকে কি ভেবেছিস অসভ্য ডাক্তার? ঘরে বউ মানবি না, আবার বাইরে এসে নাটক মারাবি। দিদির গালি আর রাগের মাঝে সেই মহিলা পুলিশ অফিসার খুব বিনয়ের সাথে তাকে সম্বোধন করলেন, চলুন ম্যাডাম, আপনাকে পৌঁছে দিচ্ছি। সন্ধ্যাটা অনেক আগে গড়িয়েছে, চারপাশ অন্ধকার হয়ে আসছে। এই নির্জন রাস্তায় একটা গাড়ির জন্য অপেক্ষা করাটা যে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে
তা রিদি ভালো করে জানে, তাই আর কোনো কথা বাড়ালো না সে। পুলিশের গাড়ির দিকে পা বাড়িয়ে নিজের হার নামানা জেটটাকে আপাতত চাপা দিল রিদি। রিদি চলে যাওয়ার পর আড়াল থেকে ফারিস হাসতে হাসতে বেরিয়ে এলো। এতক্ষণ সে আড়ালে দাঁড়িয়ে সেই পুরোটা দৃশ্য উপভোগ করছিল। পুলিশ অনেক আগে এসেছিল, কিন্তু ফারিস ইচ্ছা করে তাদের পাঠায়নি। গম্ভীর দাপটে ডক্টর সৌহার্দ্য চৌধুরীকে তার নিজের স্ত্রীর হাতে এমন নাজেহাল হতে দেখে সে যেন অসীম আনন্দ পাচ্ছিল, তা ভাষায় প্রকাশ করা কঠিন। পরিস্থিতি যখন চরম উত্তেজনার দিকে মোড় নিল, তখনই সে পুলিশকে পাঠাতে বাধ্য হলো। ফারিস ধীরে ধীরে সৌহার্দ্যর কাছে গিয়ে ঠোঁট টিপে হাসলো, তার চোখের কোনো দুষ্টুমির ঝিলিক। সে ব্যঙ্গ করে বলল, আমার তো ভেতর বাহিরে শীতল হয়ে গেল ভাই, তোর এই দশা দেখে ভাবা যায়। ডক্টর সৌহার্দ্য চৌধুরী, যার ভয়ে পুরো মেডিকেল টিম ততস্থ থাকে, তাকে আজ তার পুষকে বউটা পাত্তাই দিচ্ছে না। সৌহার্দ্যর দিকে আর চোখে তাকিয়ে বলল, ভালোবাসিস? ফারিসের প্রশ্নে সৌহার্দ্যর চেহারা মুহূর্তে বিরক্তিতে ভরে উঠল। নাক মুখ কুচকে, চোখে মুখে বিরক্তি, এক চরম বহির্প্রকাশ ঘটিয়ে সে শীতল ও শান্ত সুরে বলল, নো আই ডোন্ট লাভ হার। ফারিস এক মুহূর্ত সৌহার্দ্যর চোখের দিকে তাকিয়ে রইল, তারপর একদম সিরিয়াস ভঙ্গিতে বলল, ও আই সি, তাহলে একটা কাজ কর ভাই, দেরি করিস কেন, তাড়াতাড়ি ডিভোর্সটা দিয়ে দে, আমি ওকে বিয়ে করে নেব, তুই একদম চিন্তা করিস না। হৃদির দায়িত্ব আমি খুব ভালোভাবে। কথাটা শেষ করতে পারলো না ফারিস, তার আগে সৌহার্দ্য রক্তলাল চোখ জোড়া তার দিকে এমনভাবে তাকালো যে মুহূর্তের জন্য বাতাসের তাপমাত্রার জন্য বেড়ে গেল। কিন্তু ফারিস মুঠেও দমলো না। সে জানতো এখানে আর এক মুহূর্ত থাকা মানে বিপদ। সে দ্রুত গাড়ি থেকে যেতে যেতে পিছনে ফিরে চিৎকার করে বলল, বাচ্চাদের নাম কিন্তু তোকে ঠিক করে দিতে হবে, না হলে কিন্তু আমি একদম মানবো না। আমি কিন্তু একদম সিরিয়াস সৌহার্দ্য, ঘরের জিনিস ঘরে রাখা সুন্নত। বলেই সে দ্রুত গাড়ির দরজা লাগিয়ে দিল। সৌহার্দ্য রাগে কুফে তখন ফুটছে। সে চিৎকার করে বলল, দাঁড়া তুই ফারিস, আজ তোর হৃৎপিণ্ডটা বের করে টুকরো টুকরো না করলে আমার নামও সৌহার্দ্য চৌধুরী না, ইডিয়েট, বের হ তুই। বলে রাগের চোটে নিজের পা দিয়ে গাড়ির দরজা সে এক বিকট জোরে ধাক্কা দিলে শূন্য রাস্তায় দাঁড়িয়ে সৌহার্দ্য ফুসফুস করতে লাগলো। তার মনের ভেতরটা এখন কোনো ল্যাবরেটরির চেয়েও বেশি উত্তপ্ত। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, উফ, ছেঁড়া জিন্দেগি, বালের দেড় বেটারে হাতের কাছে পাই শুধু একবার। পুলিশের গাড়ির জানলার কাজ ঘেঁষে বসা রিদির বুকের ভেতরটা তখন এক অমানবিক আতঙ্কে তোলপাড় করছে। হার হিম করা সেই পরিস্থিতি রেশ কাটতে না কাটতেই তার মনে পড়ে গেল কি ভয়ানক এক খেলাটা খেলেছে সে আজ অসভ্য ডাক্তারটার সাথে। সেই মুহূর্তে চরম আচরণের কথা মনে পড়তে হৃদির হাত পা ঠান্ডা হয়ে এলো। কণ্ঠস্বরটা কান্নায় ভিজে ভারী হয়ে আছে। জানালা দিয়ে বাইরে ঘুরঘুটে অন্ধকারের দিকে তাকিয়ে সে বিড়বিড় করে বলল, আপনি আমায় অনেক কাঁদিয়েছেন অসভ্য ডাক্তার, আমি আর কোনোদিনও আপনার জীবনে ফিরে যাব না, কোনোদিনও না। এতে ঢুকে ড্রয়িং রুমে পা রাখতে হৃদির কদম আটকে গেল। সোফায় বসে থাকা মধ্যবয়স্ক এক ভদ্রলোককে দেখে তার ভুক কুঁচকে উঠল। আবসা অন্ধকারে মুখটা ঠিক ঠাউর করতে পারলেও পরিচিত কোনো সুর যেন অবচেতন মনে বেজে উঠল। হৃদি বিদাগ্রস্ত পায়ে এগিয়ে যেতে ভদ্রলোকটি পরম স্নেহে হাত বাড়িয়ে তাকে কাছে ডেকে বলল, আসো মামুনি, চিনতে পারছো আমাকে? বলো তো কে আমি। হৃদির হৃদয় স্পন্দন তখন বুকের খাঁচা যেন আশ্রে পড়ছে। সেই ভদ্রলোকের পাশে গিয়ে অতচ্ছ জড়তা নিয়ে বসলো, কণ্ঠস্বর মৃদু আর কাপা কাপা, বাবাই না? হৃদির কথায় আকিব শিকদারের ঠোঁটে এক পলসা প্রশান্তি হাসি ফুটল। তিনি স্নেহের সাথে হৃদির চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, এই তো আমার মামুনি, একদম ঠিক ধরেছে, কেমন আছো তুমি? হৃদি তার চোখের দিকে তাকিয়ে আলতো করে হাসার চেষ্টা করলো, যদিও সে হাসিতে বিষণ্ণতা সাপ স্পষ্ট। জি বাবাই, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আকিব শিকদার দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথা নাড়িয়ে বলল, তোমাদের দোয়ায় ভালোই আছি। আরিফা খানের স্বামী আকিব শিকদার এরপর সোজা হয়ে বসলেন, তার দৃষ্টি এবার সাহাবীরের দিকে। গম্ভীর গলায় তিনি প্রশ্ন করে বললেন, বীর, তোমাকে যেটা করতে বলেছিলাম সেটা কি করেছো? সাহাবীর আর চোখে একবার হৃদির মলিন মুখের দিকে তাকালো। তার স্বরে গভীর এক বিষাদ দৃঢ়তা নিয়ে বলল, সেটা হৃদির উপর নির্ভর করবে, আমার বোন যা চাইবে সেটাই হবে, ওর ইচ্ছের বিরুদ্ধে আমি কিছুই করব না। ছেলের এই নমনীয়তা আকিব শিকদারের চোখে মুখে বিরক্তি ফুটে উঠল। তিনি কিছুটা ঝাঁঝালো সুরে বললেন, ও ছোট মানুষ, ও কি ভালো মন্দ বুঝে? ওর ভালোর জন্য সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। তুমি যত দ্রুত সম্ভব ডিভোর্সের ফাইল করার ব্যবস্থা করো। ওই অসভ্য ছেলের কাছে আমাদের মেয়েকে আমি কিছুতেই রাখবো না। কথাটা শেষ করে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদির দিকে তাকিয়ে বলল, হৃদি মামুনি, তুমি কি আদর সাথে থাকতে চাও? হৃদির মনে হলো বুকের ভেতরটা কেউ বুঝি তপ্ত শুলে গেঁথে দিয়েছে। কি বলবে সে, কোনো দিক যাবে? একুলুকুল দুকুলি যে আস্তার বিষাদ। হৃদিকে পাথর হয়ে বসে থাকতে দেখে সাহাবীর দ্রুত বোনের পাশে গিয়ে বসলো। বোনের কাঁধে আলতো হাত রেখে সে সান্ত্বনা সুরে বলল, তোকে জোর করে কোনো সিদ্ধান্ত নিতে হবে না, সময় নে, যা মনে আসে তাই ভেবে দেখ, তুই বুঝে সিদ্ধান্তটা নে, ভাইয়া তোর পাশেই আছে। সাহাবীর কথায় বাধা দিয়ে আকিব শিকদার প্রায় ধমকের সুরে বলে উঠলেন,
ওকে বলতে দাও, তুমি চুপ করো। বলেই তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদির দিকে ফিরলেন, যেন তার উত্তরের অপেক্ষায় পুরো ঘরটা থতমত হয়ে আছে। বলো মামুনি, কি চাও তুমি? হৃদির বুকের ভেতরটা তখন উত্তাল সমুদ্রের মতো তোলপাড় করছে। প্রতিটি শব্দ যেন একটি ভারী পাথর হয়ে তার কণ্ঠনালীতে আটকে যাচ্ছে। সে জানে না কি বলা উচিত, কিংবা কোন সত্যটা বললে এই দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তি মিলবে। সে শুধু জানতো তার ভিতরে সব আবেগ মরে গেছে নিস্তেজ স্বরে। কোনো রকমে আমতামতা করে সে বলল, আপনারা যা ভালো বোঝেন করেন। কথাটা শেষ করে সে আর দাঁড়ালো না। চোখের কোণে জমে থাকা এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। কিন্তু সেদিকে কারো নজর যাওয়ার আগে হৃদির দ্রুত পা বাড়ালো নিজের রুমের দিকে। হৃদি সেখান থেকে বেরিয়ে যেতে আকিব শিকদার চেহারায় কঠোরতা ফুটে উঠল। তিনি সাহাবীরের দিকে তাকিয়ে হুকুমের সুরে বললেন, বীর, তুমি কালকেই ডিভোর্স ফাইলটা তৈরি করে ফেলো, আর দেরি নয়। যত দ্রুত সম্ভব এই ঝামেলা মিটিয়ে ফেলতে চাই আমি। এমন অসভ্য ছেলের সাথে আমাদের মেয়ের সম্পর্ক থাকার কোনো মানেই হয় না। বাবার দিকে তাকিয়ে সাহাবীর একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, তারপর মাথা নাড়িয়ে সায় জানিয়ে চলে গেল। সবার সামনে পাথর চাপা কষ্টে নিজেকে শক্ত করে রাখে হৃদি। নিজের শোবার ঘরে ঢোকার সাথে সাথে যেন ভেঙে পড়ল। বাদ ভাঙা কান্না, তার পুরো শরীর থরথর করে কাঁপছে। হু হু করে কাঁদতে কাঁদতে সে বিছানায় এলিয়ে পড়ল। সৌহার্দ্যর সাথে কাটানো মুহূর্তগুলো, তার সাথে ঝগড়া, মান অভিমান আর তিক্ততার স্মৃতিগুলো যেন একটা ধারালো ছুরির মতো হৃদয়ে বিচ্ছে। বুকের ভেতরটা অসহ্য যন্ত্রণা কেমন যেন হাঁসফাঁস করছে। দম আটকে আসছে তার। ডিভোর্সের মতো একটি দৃঢ় শব্দ একজন মেয়ের জীবনে কতটা ভারী, কতটা বিষাক্ত, তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে হৃদি। কিছুক্ষণ চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নেওয়ার চেষ্টা করলো সে। নিজেকে কিঞ্চিত সামলে নিয়ে কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে নিল। সুমিকে কল দিতে 2 রিংয়ের মাথায় ওপাশ থেকে তার পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো। সুমিকে শোনা মাত্র হৃদির চোখ বেয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করলো। কোনো কথা বলতে পারলো না সে, শুধু কান্নার দমে বুক ফেটে যাচ্ছে বেরিয়ে এলো তার। ওপাশ থেকে সুমির অস্থির হয়ে উঠল। হৃদি, কি হয়েছে তোর? কাঁদছিস কেন বোন? প্লিজ চুপ কর, আমাকে খুলে বল। এক হাতে চোখের পানি মুছে নাক টানতে টানতে হৃদি ভাঙা গলায় বলল, সুমি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সুমি আর উদ্বিগ্ন হয়ে বলল, এমন কি সিদ্ধান্ত নিলে যার জন্য এভাবে কাঁদছিস? বল আমাকে, কি হয়েছে? গলাটা কেউ যেন চেপে ধরেছে। কথাগুলো মুখ দিয়ে বের করতে হৃদির প্রচণ্ড কষ্ট হচ্ছে। তবু মিনমিন সুরে সে উচ্চারণ করলো, আমি ওনাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। হৃদের কথা শেষ হতে না হতেই সুমির কণ্ঠস্বরে এক অদ্ভুত স্বস্তি আর উচ্ছ্বাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হৃদি, এতদিনে জীবনের সেরা একটা সিদ্ধান্ত নিয়েছিস তুই একদম চিন্তা করিস না। আমি সাইমকে তোদের বাড়িতে সামনে পাঠাচ্ছি, তুই দেরি না করে জলদি চলে আয়। হৃদির মনে এখন এক বিশাল শূন্যতায় আচ্ছন্ন। সুমির কথার বিপরীতে কোনো প্রশ্ন করার শক্তি বা ইচ্ছা তার নেই। শুধু মনে হলো বান্ধবীদের সাথে থাকলে হয়তো এই বিষাদ দমবন্ধ পরিস্থিতি থেকে কিছুটা মুক্তি মিলবে। তাই ক্লান্ত কণ্ঠে শুধু সম্মতি জানালো। সায়েম যখন বাড়ির সামনে এসে ফোন দিল, হৃদি দ্রুত পোশাক বদলে আলগোছে ঘর থেকে বেরিয়ে এলো। যাওয়ার আগে একবার বাড়ির মানুষগুলো অন্তত জানিয়ে যেতে চেয়েছিল সে, কিন্তু কাউকে খুঁজে পেল না। আসলে সে মন দিয়ে খুঁজতে চায়নি। মানুষের মন যখন ভেঙে চুরমার হয়ে যায় তখন কোনো নিয়মের তোয়াক্কার থাকে না। বাইরে গেটে বাইক নিয়ে দাঁড়িয়েছিল সায়েম। হৃদিকে দেখে সে ভুক কুচকে কিছুটা রাগী গলায় বলল, ওই বেয়াদব লোকটার জন্য তুই এখনো কাঁদছিস? কোনো উত্তর দিল না। তার নীরবতা যেন সায়েমের প্রশ্নের চেয়ে বেশি ভারী। শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে সাইমের বাইকের পেছন উঠে বসল। হৃদির ফ্যাকাশে মুখ আর চোখে ভেজা ভাব দেখে সাইম আর কোনো কথা বাড়ালো না। বাইক স্টার্ট দিতেই হৃদি ঝাপসা চোখে বাইরের দিকে তাকিয়ে রইল। ওদিকে হৃদি বাড়ি থেকে বেরিয়ে গেছে প্রায় আধ ঘন্টা হলো। সন্ধ্যার স্নাহালয় আরিফা খান হৃদি রাতের খাবারের জন্য ডাকতেও তার রুমে গেল, কিন্তু দরজা ঠেলে ভেতরে পা রাখতেই তার পায়ের নিচে মাটি যেন সরে গেল। বিছানা খালি, ঘর নিঝুম, হৃদি কোথাও নেই। বুকটা ধুপ করে উঠল তার। কপালে চিন্তার ভাঁজ গভীর থেকে গভীরতর হলো। সারা বাড়ি চন্ন করে খুঁজলেন তিনি, কিন্তু হৃদয় কোনো চিহ্ন নেই। ভয়ের শীতল স্রোতে যেন তার শিরা দ্বারা বেয়ে নেমে এলো। কি করবেন, কি ঘটে গেল, কিছুই তার মাথায় কাজ করছে না। নিরুপায় হয়ে কাঁপা কাঁপা হাতে দ্রুত সাহাবীরকে ফোন লাগালেন তিনি। সারা বাড়ি তন্ন করে খুঁজলেন তিনি, কিন্তু হৃদির কোনো চিহ্ন নেই। ভয়ের শীতল স্রোতে যেন তার শিরা দ্বারা বেয়ে নেমে এলো। কি করবেন, কি ঘটে গেল, কিছুই তার মাথায় কাজ করছে না। নিরুপায় হয়ে কাঁপা কাঁপা হাতে দ্রুত সাহাবীরকে ফোন লাগালেন তিনি। বেশ কয়েকবার রিং হওয়ার পর সাহাবীর কল রিসিভ করতে আরিফা খান আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ওপাশ থেকে কান্নায় ভেঙে পড়লেন। ছেলের কানে মায়ের সেই আর্তনাদ পৌঁছাতেই সাহাবীর হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। অস্থির গলায় সে চিৎকার করে উঠল, মম, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? সবাই ঠিক আছে তো? আমার পাখি কোথায়? ও ঠিক আছে? আরিফা খান কান্নায় ভেঙে পড়া গলায় বিলাপও করে উঠলেন, কিছু ঠিক নেই রে বাপ। আমি হৃদিকে খুঁজে পাচ্ছি না। সারা বাড়ি তন্ন করে খুঁজছি, তন্ন করে খুঁজলাম, তাও পেলাম না। কোথায় গেল মেয়েটা? তুই একটু দেখ না রে বাবা, ওকে একটু খুঁজে আন।
মায়ের কান্নায় সাহাবীরের বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠল। নিজের অস্থিরতাকে কোনো মতো চেপে ধরে মায়ের কণ্ঠ একটু সাহস জোগানোর চেষ্টা করলো সে। তার স্বরে তখন এক পাহাড় সম প্রতিজ্ঞা নিয়ে বলল, মম তুমি প্লিজ টেনশন করো না, কিচ্ছু হবে না ওর। আমার নিঃশ্বাস থাকতে আমার বোনের কোনো ক্ষতি আমি হতে দিব না। কথাগুলো বলে সে ফোনটা রেখে দিল। মুহূর্তের মধ্যে সাহাবীরের মাথায় খেলে গেল এক চিন্তা। সে দ্রুত সুজনকে কল করলো। সবার সাথে একটা নিশ্চিত করা জরুরি যে হৃদি চৌধুরী বাড়িতে গেছে কিনা। ওপাশ থেকে সুজন ফোন তুলতে সাহাবীর গম্ভীর ও উদ্বিগ্নপূর্ণ কণ্ঠস্বরে ভেসে এলো, সুজন ভাই একটা সাহায্য দরকার। সাহাবীরের এমন বিধ্বস্ত কণ্ঠ শুনে সুজন নিজেও বিচলিত হয়ে পড়ল। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বীর, কোনো সমস্যা? এমন শোনাচ্ছে কেন তোকে? সাহাবীর কিছুটা দ্বিধা আর সংকোচ নিয়ে বলল, আমার কাছে তো সৌহার্দ্য কিংবা চৌধুরী বাড়ির কার নাম্বার নেই। হৃদি বাড়িতে নেই, কোথায় গেছে বুঝতে পারছি না। আমার মাথা কাজ করছে না ভাই। ও কি ওদের ওখানে গেছে? একটু খোঁজ নিয়ে আমাকে জানান তো। হৃদির কথা শুনে সুজনের নিজের বুকের ভেতরটাও যেন দুশ্চিন্তায় ভারী হয়ে এলো। মেয়েটিকে সে নিজের ছোট বোনের মতো স্নেহ করে। সে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, বীর তুই একদম প্যানিক করিস না, আমি এখন খোঁজ নিচ্ছি, শান্ত হ, আমি তোকে জানাচ্ছি। সুজন জানে হৃদি চৌধুরী বাড়িতে গেলেও সৌহার্দ্য সেটা জানতে পারবে না, কারণ সৌহার্দ্য এখন তার ওটিতে ব্যস্ত থাকার কথা। সময় নষ্ট না করে সে দ্রুত আবরানকে ফোন দিল। ফোন রিসিভ করতে সুজন কোনো ভূমিকা ছাড়াই অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, আরবান হৃদি কি চৌধুরী বাড়িতে আছে? ওকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না? আরবান বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে এসেছে মাত্র 10 মিনিট আগে। তার জানার কথা নয় হৃদির বর্তমান অবস্থা। কিন্তু সুজনের কথা শুনে তার বুকটা ধক করে উঠল। সে বিস্ময় আর আতঙ্ক নিয়ে বলল, কি বলছো? হৃদি বাড়িতে আসেনি তো? আমি তো এই কিছুক্ষণ আগে বাড়ি থেকে বের হলাম। আরবানের কথা শুনে সুজনের কপালে চিন্তার ঘাম জমে উঠল, কণ্ঠস্বর আর ভারী হয়ে এলো। বীর আমাকে ফোন করেছিল, ও খুব ভেঙে পড়েছে, হৃদিকে নাকি পাওয়া যাচ্ছে না। সুজনের কথা শেষ হওয়ার আগেই ব্যাকগ্রাউন্ড থেকে সৌহার্দ্যের গম্ভীর এবং তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো। মাত্রই দীর্ঘ ওটি শেষ করে বেরিয়ে এসেছে সে। তার চোখে মুখে ক্লান্তি আর বিরক্তি। সে আরবানের দিকে ভূ কুচকে তাকিয়ে বলল, কি হয়েছে? কার সাথে কথা বলছিস? কি এমন হয়েছে যে তুই এভাবে চিৎকার করছিস? আরবান ভাইয়ের দিকে তাকিয়ে তুতলাতে বলল, ব্রো হৃদিকে নাকি পাওয়া যাচ্ছে না, সে বাড়িতে নেই। হৃদিকে পাওয়া যাচ্ছে না, এই বাক্যটা কানে আসতেই সৌহার্দ্যর পৃথিবী সময় যেন এক নিমিষে থমকে গেল। তার হাতের শক্ত মুঠো থেকে ফোনটা ঠাস করে মেঝেতে আছড়ে পড়ল। প্রায় 1 মিনিট সে পাথরের মতো দাঁড়িয়ে রইল, যেন বাকশক্তি হারিয়ে ফেলেছে। তার শরীরের প্রতিটি পেশি থরথর করে কাঁপছে, আর চোখের দৃষ্টিতে ফুটে উঠেছে এক অপূরণীয় আতঙ্ক। আরবান ভাইয়ের এমন বিধ্বস্ত অবস্থা দেখে ভয়ে কেঁপে উঠল। ব্রো তুমি ঠিক আছো তো? তোমায় কেমন যেন লাগছে। কিন্তু সৌহার্দ্য যেন কোনো কিছু শুনতে পাচ্ছে না। তার মস্তিষ্ক তখন শুধুমাত্র হৃদিকে খুঁজে পাওয়ার উন্মাদের মতো এক নেশায় মগ্ন। কোনো কথা না বলে সে ঝড়ের বেগে হাসপাতালে করিডোর দিয়ে দৌড়াতে শুরু করলো। ভাইকে এভাবে পাগলের মতো ছুটতে দেখে আরবানের মেঝে থেকে সৌহার্দ্যর ফোনটা কুড়িয়ে নিয়ে ওর পিছু ছুটল। দৌড়াতেই সৌহার্দ্য আরবানের হাত থেকে ফোনটা এক ঝটকায় কেড়ে নিয়ে দ্রুত ফার্স্টকে ডায়াল করলো। ফোন রিসিভ হতেই সৌহার্দ্য বজ্রকণ্ঠ গগনবিনের চিৎকার ফেটে পড়ল, তোকে একটা নাম্বার পাঠিয়েছি, সেটা দ্রুত ট্যাগ কর। যত ফোর্স যত লুক লাগে লাগা, কিন্তু ওটাকে খুঁজে বের কর কুইক। পুরো শহর তন্ন করে ফেলবি অ্যাজ সুন অ্যাজ পসিবল। ফারিস ওপাশ থেকে হতভঙ্গ হয়ে দাঁড়িয়ে রইল। সে কিছুই বুঝতে পারছে না। কাকে খুঁজবে, কি হয়েছে? বিরক্ত হেসে বলল, আরে ভাই শান্ত হ, কাকে খুঁজতে হবে সেটা তো বলবি, আর ওটা বলতে কাকে বোঝাচ্ছিস? সৌহার্দ্যর আগে গর্জে উঠল, ওই 1.5 ব্যাটারিকে খুঁজতে বলছি তোকে। কানে যাচ্ছে না? এত পেঁচাল পারছিস কেন? হারিয়াপ, আধা ঘন্টার মধ্যে ওর খবর আমায় চাই। এবার চরম বিরক্তিতে চেঁচিয়ে উঠল, আরে ভাই নাম বলবি তো, কাকে খুঁজবো? তীব্র রাগ আর উৎকণ্ঠের চাপে সৌহার্দ্য নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। ফারিসের প্রশ্নে তার চেতনা ফিরল। মুহূর্তের জন্য তার সেই বজ্রকণ্ঠ যেন ভেঙে চুরমার হয়ে গেল। নিজেকে একটু নামনে নিয়ে স্বর নামিয়ে এক অদ্ভুত আর করুণ অসহায় আর্তনাদ সুরে বলল, আমার বউ, প্লিজ ফারিস, প্লিজ ফাইন্ড হার অ্যান্ড বি হার ব্যাক আজ সুন অ্যান্ড পসিবল হাই। সৌহার্দ্যর কণ্ঠ সেই মুহূর্তে যেন আকুতি আর যন্ত্রণার সুর বেজে উঠল। তা শুনে ফারিস আর কোনো প্রশ্ন করার সাহস পেল না। তার কণ্ঠস্বর গভীর হয়ে এলো, ওকে তুই প্যানিক করিস না, আমি দেখছি। ফারিসের সাথে কল কাটার পর সৌহার্দ্যর হাতের ফোনটা যেন জ্বলন্ত কয়লার মতো কাঁপছে। সে একে একে সবার পরিচিত সব পুলিশ অফিসার থেকে শুরু করে ডিআইজি পর্যন্ত কাউকে বাদ রাখলো না। প্রতিটি কণ্ঠস্বরে শুধু একই আর্তনাদ, একই হাহাকার, যত দ্রুত সম্ভব হৃদির খবর চাই। আমার হৃদির গায়ে যেন এক ফুলের টোকা না লাগে। আরবান পাশে বসে ভাইয়ের এই আর্তনাদ স্তব্ধ হয়ে দেখছিল। মানুষের জীবনে ভালোবাসা অনেক সংজ্ঞা আছে, কিন্তু সৌহার্দ্যর এই মুহূর্তের রূপ দেখলে মনে হয় ভালোবাসা শব্দটা বড্ড তুচ্ছ। এ তো নিছক ভালোবাসা নয়, এ তো পাগলামি, এ তো উন্মাদের সেই তীব্র আসক্তি, যেখানে নিজের অস্তিত্বের চেয়ে অন্যের অস্তিত্ব বড় হয়ে দেখা যায়। আরবান চাইলেও ভাইকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিল না। চারপাশটা যেন এক অদ্ভুত নিস্তবতায় ঢাকা।
আর তার মাঝে সৌহার্দ্যর মিনিডিউস গাড়িটা বাতাসে বেগে শহরে উলিগুলিতে ছুটছে। এভাবে টানা 4 ঘন্টা না খেয়ে না ঘুমিয়ে পুরো ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজছে সৌহার্দ্য। হাসপাতাল থেকে শুরু করে প্রতিটি পরিচিত জায়গা কোথাও বাদ রাখেনি। প্রতি 5 মিনিট অন্তর অন্তর ফারিসকে ফোন করছে, পরিচিতদের খবর নিচ্ছে। একই প্রশ্ন, একই আকুতি, পাওয়া গেছে কি? উত্তর প্রতিবারে হতাশাজনক। হঠাৎ করে সৌহার্দ্যর গাড়িটা রাস্তার এক পাশে পার্ক করলো। তার হাতের আঙ্গুলগুলো স্টিয়ারিং হুইলের উপর থরথর করে কাঁপছে, যেন সেগুলো আর ভয় আর সাইবার শক্তি পাচ্ছে না। শরীরটা নিস্তেজ হয়ে এলো, বুকটা ধরপড় করছে অসম্ভব সংকেতে। কপালে জমে থাকা ঘাম ঝরঝর করে গড়িয়ে পড়েছে। আরবান ভাইয়ের হাতে পালস চেক করতে আটকে উঠল। তার ভাইয়ের অবস্থা যে আশঙ্কাজনক তা বুঝতে বাকি নেই। ভীত কণ্ঠে আরবান বলে উঠল, ভাইয়া একদম ঠিক নেই, তোমাকে এখনই হাসপাতালে যেতে হবে, না হলে। সৌহার্দ্য একটা রগ্ন হাসি হাসল, যেন নিজের জীবনের চেয়ে হৃদির গুরুত্বই বেশি। সে হাত তুলে আরবানকে থামিয়ে দিয়ে ভেঙে পড়ার সরে বলল, হাতে সময় নেই আরবান, ওকে খুঁজে পেতেই হবে। তারপর ধীরে গতিতে একটা ওষুধের নাম বলে যোগ করলো, তুই দ্রুত এটা নিয়ে আয়। কথাগুলো বলেই সে ক্লান্তিতে যন্ত্রণায় স্টিয়ারিংয়ের উপর মাথা ঠেকিয়ে দিল। ভাইয়ের এমন অসহায় আর বিধ্বস্ত রূপ দেখে আরবানের বুকটা ফেটে যাচ্ছে। সে দেরি না করে দ্রুত গাড়িটি বেরিয়ে পড়ল ওষুধের খোঁজে। আরবান গাড়ি থেকে নামতেই সৌহার্দ্য একাকিত্বে আতঙ্কে গম্বরে তলিয়ে গেল। স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়া যন্ত্রণায় কুকড়ে গিয়ে সে বিড়বিড় করতে লাগলো, যেন হৃদি তার খুব কাছে কোথাও দাঁড়িয়ে আছে। তার প্রতিটি শব্দে ছিল এক গভীর হাহাকার, প্লিজ মাই লাভ, মাই কাম টু মি, আই ওয়ান্ট হার্ট ইউ এনিমোর। সে বুকের ভেতরটা চেপে ধরে অসহায়ের মতো বলল, বিশ্বাস কর, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। প্লিজ ফিরে আয়। কোথায় আছিস তুই? কেন পাচ্ছি না? প্লিজ কাম ব্যাক টু ইনটু মাই আর্টস। পার্টি অফিসের ভেতরে গম্ভীর নিস্তবতা। এক কোণে পায়ের উপর পা তুলে পরম আরামে বসে আছে ফারিস। ঠোঁটের কোণে তার বাঁকা রহস্যময় এক মিটমিটি হাসি। তার ঠিক বিপরীতে সুজন বসে আছে, ফোকুসকে চোখে মুখে চরম বিরক্তি আর অস্থিরতা নিয়ে। ঘন্টা 2 আগে সে হৃদির খবর পেয়েছিল। এই 2-3 ঘন্টা সুজন বহুবার সৌহার্দ্যকে ফোন করার চেষ্টা করেছে, কিন্তু ফারিসের বাধার কারণে তা সম্ভব হয়নি। ফারিস সমস্ত চ্যানেল বন্ধ করে দিয়েছে, যাতে সৌহার্দ্য খোনা করেও জানতে না পারে যে হৃদি সুরক্ষিত আছে। সুজন আর ধৈর্য রাখতে পারল না। আগুনের মতো জ্বলন্ত দৃষ্টিতে ফারিসের দিকে তাকিয়ে এসে ছাঁচালো গলায় বলল, হৃদিকে পাওয়া গেছে জেনেও তুই সৌহার্দ্যকে এভাবে পাগলের মতো ঘোরাচ্ছিস? ও জানার পর তোর অবস্থা কি হবে বুঝতে পারছিস? সাথে আমিও মরবো। ফারিস সুজনের কথার কোনো উত্তর দিল না। সে শুধু পায়ের উপর পা তুলে পরম নিশ্চিন্তে মুচকি হেসে উঠে দাঁড়ালো। তারপর এক অদ্ভুত ছন্দে গিয়ে উঠল, আমি বউ মানি না, বউ মানি না রে ভাই, সৌহার্দ্য বউ হারিয়ে এখন কাঁদে বউ কোথায়। ফারিসের এই মশকরায় সুজনের বিরক্তি যেন চরমে পৌঁছালো। সে ফারিসের দিকে তাকিয়ে তীব্র তৃষ্ণতায় বিড়বিড় করে উঠল, পিপিলিকার পাজা কচায় মরিবার তরে। আবার হন্তদন্ত হয়ে ওষুধ নিয়ে ফিরল, দ্রুত সৌহার্দ্যকে খাইয়ে দিল। ওষুধটা কাজ করতে শুরু করলেও সৌহার্দ্যর শরীর কিছুটা সুস্থি হলো। ঠান্ডা মাথায় ভাবতে তার মাথা ঘেমে গেল। একটা নাম, সায়েম। কেন তখন এই বালটার কথা তার মনে পড়েনি? নিজের উপরে রাগ হলো তার। সৌহার্দ্য দ্রুত সায়েমের নাম্বার কল করলো। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে তীব্র মিউজিকের আওয়াজ সে ভেসে এলো। কিছু শোনা যাচ্ছে না। সৌহার্দ্যর আগে ফেটে পড়ে গর্জে উঠে বলল, এই 4 চোখ, বল আমার বউ কোথায়? সায়েম একটু নিরিবিলি জায়গায় গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার এবার বলুন, একটা পার্টিতে চলছি তো তাই কথা বুঝতে পারিনি। সৌহার্দ্য রাগ তখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সে চিৎকার করে বলে উঠল, 4 চোখের বাচ্চা, আমার বউ কই বল, কোথায় লুকিয়ে রেখেছিস ওটাকে? স্যাম হোঁচকুচিয়ে গেল। সৌহার্দ্য বউ কোথায় তা সে জানবে কোথা থেকে? সে মনে মনে খিস্তি ছাড়ল, খাটাস, তোর বউ কোথায় আমি জানবো কিভাবে? আমি কি তোর বউয়ের সাথে পরকীয়া করি নাকি? তবু মুখে কীর্তি হাসি ফুটিয়ে এসে বলল, বিশ্বাস করেন স্যার, আপনার বউ কোথায় আমি জানি না। আমি কি? সাইমের কথা শেষ হওয়ার আগে সৌহার্দ্য ফোনের ওপর প্রচণ্ড আক্রোশে আঙ্গুল চালিয়ে লাইনটা কেটে দিল। পরের মুহূর্তে টায়ারের আর্তনাতে তুলে সৌহার্দ্যের মার্সিডিজ শিকদার বাড়ির দিকে ছুটল। রাগে সৌহার্দ্যের পুরো শরীর কাঁপছে, চোখের কোণে রক্তবর্ণ আভা ফুটে উঠেছে। শিকদার বাড়ির গেটে এসে সে গাড়ি থামিয়ে ঝেড়ের বেগে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। সামনে সোফায় বসে আকিব, শিকদার আর সাহাবীর কিছু একটা গভীর আলোচনা করছিল। সরাসরি সাহাবীর ওপর চড়াও হলো সৌহার্দ্য। তার কলার চেপে ধরে ধারালো গোড়ায় গর্জে উঠে বলল, ওটা কোথায়? এক্ষুনি বের কর, একদম নাটক করবি না আমার সাথে। সাহাবীর চরম বিরক্তিতে সৌহার্দ্যর হাত ছাড়িয়ে দিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, মাথা ঠিক আছে তোর? এমন পাগলের মতো আচরণ করছিস কেন? স্যার আমাকে। হঠাৎ সৌহার্দ্যের সেই হিংস্র রূপ বদলে গেল এক চরম অসহায় আরতিতে। সে সাহাবীরের 2 হাত নিজের মুঠোয় শক্ত করে ধরে ফেলল। চোখের কোণে জমে থাকা জল যেন উপড়ে পড়া অপেক্ষায়। কাঁপা কাঁপা কণ্ঠে সে মিনতি করে বলল, প্লিজ ভাই, বল না ও কোথায়? ওকে শুধু একবার দেখতে দে, আমি দেখে চলে যাব। প্লিজ তোর পায়ে পড়ি, বল না কোথায় লুকিয়ে রেখেছিস ওটাকে? ঘরের স্তব্ধতা যেন হামহির করা।
আরিফ খান, সাহাবীর, আরবান সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। এই সৌহার্দ্য যে ইগো আর অহংকারের চূড়ায় বসে থাকে, যার মাটিতে পা পড়ে না, সেই ছেলে আজ হৃদির জন্য কারো পায়ে পড়েছে। অবিশ্বাস্য এই দৃশ্য দেখে সবার শ্বাস যেন আটকে গেল। হঠাৎ আকিব শিকদার গর্জে উঠলেন, এই ছেলে তোমার না? কিন্তু শেষ করতে পারল না। সৌহার্দ্য এমন এক রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকালো যে আকিব শিকদার ভয়ে ঢুক গিলে থেমে গেলেন। সাহাবীর শান্ত দৃষ্টিতে সৌহার্দ্যের দিকে তাকালো। ছেলেটার কি করুণ দশা, চুলগুলো অবিন্যস্ত, শার্টের বোতাম খোলা, প্যান্টের ইন্ট অর্ধেকটা বেরিয়ে আছে, সব মিলিয়ে এক বিধ্বস্ত রূপ। সাহাবীর আলতো করে সৌহার্দ্যর কাঁধে হাত রেখে ঠান্ডা গলায় বলল, বস, তুই ঠিক নেই, আগে এক গ্লাস পানি খা। কথা শেষ করতে পারল না সে। সৌহার্দ্য বাঘের মতো গর্জে উঠে হাত সরিয়ে দিল, আমার জান বেরিয়ে যাচ্ছে, আর তুই আমার সাথে নাটক মারাচ্ছিস? বল, ওই দের ব্যাটারিকে কোথায় লুকিয়ে রেখেছিস? এতক্ষণ সাহাবীরের মায়া লাগছিল, কিন্তু বোনকে এমন দের ব্যাটারি বলাতে সে আবার চরম বিরক্ত হলো। রাগে তার মুখটা শক্ত হয়ে গেল। সাহাবীর ঝুঙ্কার দিয়ে বলল, তুই কখনো মানুষ হবি না, এত নাটক করছিস কেন? আমি তো 3 ঘন্টা আগে সুজনকে ফোন করে জানিয়ে দিয়েছি ওকে পাওয়া গেছে। ও এখন ওর বান্ধবী সুমির বাসায়। সাহাবীরের কথাগুলো যেন বজ্রপাতের মতো সৌহার্দ্যের মস্তিষ্ক আছড়ে পড়ল। এখানে মরণাপন্ন অবস্থায় ছটফট করছে, এক মুহূর্তের জন্য দম আটকে আসছে। আর সেই মেয়েটি নির্বিকার মনে বান্ধবীদের বাসায় বসে আছে। সুজনের উপর তার প্রচণ্ড ক্ষোভ জন্মালো। সব জেনেও সে কেন তাকে এভাবে অন্ধকারে রেখেছিল? সৌহার্দ্য আর কোনো কথা খরচ করলো না। তার চোখে সেই রক্তবর্ণ ক্রোধ এখন রূপ নিয়েছে এক স্নিগ্ধ পাথরের শীতলতায়। কোনো পিছুটান না রেখে সে গট করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আরবানও দিশেহারা হয়ে তার পিছু নিল। সৌহার্দ্যের মার্সিডিজ এখন বুলেট ট্রেনের গতিতে সুমিদের বাড়ির দিকে ছুটছে। গাড়ি থেকে নেমে সে সোজা ড্রয়িং রুমে ঢুকে বলল, মির্জা বাড়ির কর্তা ব্যক্তি সাফির মির্জাকে সে আগে থেকে চিনত। সৌহার্দ্যর এলোমেলো বিধ্বস্ত চেহারা আর অদ্ভুত চাহনি দেখে সাফিন সাহেব কিংবর্ত বিমোর হয়ে গেলেন। সৌহার্দ্য কোনো রকম সৌজন্যবোধ কথার ধার না ধরে অনুভূতিহীন এক যান্ত্রিক কণ্ঠে বলল, আঙ্কেল, আপনার মেয়ে কোথায়? প্লিজ কল হার। সাফিন সাহেব কপালে চিন্তার ভাঁজ ফেলে মৃদু স্বরে জিজ্ঞেস করলেন, কেন বাবা, কোনো সমস্যা? ও তোর বান্ধবীদের নিয়ে ছাদে। কথা শেষ হওয়ার আগেই সৌহার্দ্য যেন ঝড়ের বেগে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। তার হৃৎপিণ্ডের প্রতিটি ধরবরা নিয়ে তখন যেন ছাদের চৌখাটের কাছে গিয়ে আছড়ে পড়েছে। ছাদের দরজায় পা রাখতেই সে থমকে দাঁড়ালো। দরজায় এসে দাঁড়াতেই সৌহার্দ্যর শ্বাস যেন থমকে গেল। চোখের সামনে যে দৃশ্য, তা তার কল্পনাকেও হার মানায়। পূর্ণিমার রূপালী জ্যোৎস্নায় হৃদি যেন এক মায়াবী অপসরা। পরনে নীল রঙের কামিজ, উড়না কোমরে শক্ত করে জড়ানো। সুমি আর পৃথাকের সাথে আরও 3টা মেয়ে মিলে আশ্চর্যজনী গানের তালে উন্মাদ ভঙ্গিতে নাচছে। তার প্রতিটি হাসির শব্দে চারপাশে বাতাস যেন ঝনঝন করে বেজে উঠছে। হাত দুটো শূন্য তুলে কামিজের ঘোর ঘুরিয়ে যেন নিজেকে হারিয়ে ফেলেছে এক অদ্ভুত ছন্দের নেশায়। কিন্তু এই গান, এই নাচ কোনোদিনও সৌহার্দ্য চোখে পড়ল না। সে যেন পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তার সমস্ত দৃষ্টি শুধু হৃদিকে আটকে রইল। মেয়েটা সুস্থ আছে, ঠিক আছে। এইটুকু দেখে তার বুকের ভেতর দীর্ঘক্ষণে জমে থাকা পাহাড় সম উদ্বেগ মুহূর্তে ধুয়ে মুছে গেল। 1 সেকেন্ডও সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। দ্রুত পায়ে দৌড়ে গিয়ে সে হৃদিকে উন্মাদের মতো বুকের মাঝে চেপে জড়িয়ে ধরল। এত শক্ত করে, এত নিরিবার ভাগে তাকে নিজের বক্ষের মাঝে চেপে ধরল যে যেন ভয় এক মুহূর্তের জন্য শিথিল করলো, সে চিরতরে হারিয়ে যাবে। হঠাৎ এমন আতর্কিত আলিঙ্গনে হৃদি ভীষণ ভয় পেয়ে গেল। মুখটা পুরো সৌহার্দ্যের বুকের ভেতরে গুজে থাকা চোখে তুলে তাকানোর মতো অবস্থায় নেই সে। তবে ক্রিট এভেন্টাস পারফিউমে পরিচিত গ্রান জানান দিচ্ছে এটা তার সেই অসভ্য ডাক্তার। সৌহার্দ্যর আশেপাশে থাকলে এই গ্রানটা তার নাকে আসে। হৃদি তাকে সরিয়ে দিতে চাইলে, কিন্তু বলিষ্ঠ মানুষটি শক্ত বাঁধন থেকে নিজেকে মুক্ত করা তার পক্ষে সম্ভব হলো না। হৃদির কানে এলো সৌহার্দ্যের হৃৎপিণ্ডের অস্বাভাবিক দ্রুত সেই শব্দ। সৌহার্দ্য টানা 10 মিনিট হৃদিকে বুকের সাথে চেপে ধরে রাখলো। একটু নড়াচড়া পর্যন্ত করতে দিল না। তারপর ধীরে ধীরে 2 হাতের আজলায় হৃদির মুখটা তুলে ধরে সে পুরো মুখ জুড়ে এলোমেলো চুমুতে ভরিয়ে দিতে আবার তাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরল। এদিকে ছাদের বাকিদের অবস্থা যেন তখন দেখার মতো। সবাই যেন মনোমুগ্ধের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মনে হচ্ছে বিনামূল্য কোনো বাংলা সিনেমা দেখছে। আরবান তো লজ্জায় মুখ ঢেকেছে। আর সুমি, পৃথা ও সাইম হাঁ করে দাঁড়িয়ে। তাদের মাথায় কিছুই ঢুকছে না যে আসলে কি হচ্ছেটা কি। প্রায় 10 মিনিট পর সৌহার্দ্যর দিকে কিছুটা আলগা করলো, তবে তাদের ঘনিষ্ঠতা এক চুলো কমলো না। সৌহার্দ্যের 2 হাত তখনও হৃদির কোমর শক্ত করে পেঁচানো। অপলক দৃষ্টিতে সে হৃদির দিকে তাকিয়ে আছে। চাঁদের মৃদু আলোয় মেয়েটাকে তার কাছে স্বর্গ থেকে নেমে আসা কোনো অপসরা মনে হচ্ছে। হৃদয়া তখন সৌহার্দ্য দেখার সুযোগ না পেলেও এখন তাকাতে তার বুকটা কেঁপে উঠল। সৌহার্দ্যকে কেমন যেন বিদ্রোহ আর এলোমেলো লাগছে। এমন রূপ সে আগে কখনো তাকে দেখেনি। হৃদয় আলতো করে নিজের হাত সৌহার্দ্যর পিঠে রেখে কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আপনাকে এমন লাগছে কেন, কি হয়েছে?
সৌহার্দ্যর কানে যেন হৃদির কোনো কথাই পৌঁছালো না। হঠাৎ কোমরে থাকা এক হাত সরিয়ে সে হৃদির গালটা শক্ত হাতে চেপে ধরল। নিচু সরে হিসিয়ে বলল, আমাকে কি তোর মানুষ মনে হয় না? কি পেয়েছিস? আমাকে একেবারে শেষ করা পর্যন্ত শান্তি পাচ্ছিস না? তার চোখে তখন আগুনের হলকা। গাল এভাবে চেপে ধরায় হৃদির গাল ব্যথায় টন টন করে উঠল। মনে মনে হৃদির ভেতরটা রাগে জ্বলে উঠল। এই লোকটা আস্ত একটা অসভ্য বিয়াদব। কোনো কথা না বলে তাকে চাপটে ধরে চুমু খেলো। আবার এখন এমন নাটক করছে যে সৌহার্দ্য তাকে ধাক্কা দিয়ে সরে কিছুটা বলতে চাইল, কিন্তু মুখটা এমন শক্ত করে চেপে ধরায় কোনো শব্দই বের হলো না। বেশ কিছুক্ষণ পর সৌহার্দ্য নিজের হাতটা আলগা করে দিয়ে শান্ত ও গম্ভীর গলায় বলল, আজ থেকে কখনো কাউকে না জানি বের হবে না, মনে থাকবে? হৃদি বিরক্তিতে নাক মুখ কুঁচকে শুধু মাথা নাড়ালো, মানে মনে থাকবে। কিন্তু মনে মনে গালি দিয়ে বলল, আমি কি করব না করব তাতে তোকে বলতে হবে কেন, অসভ্য লুচ্চা ডাক্তার। হৃদি হাত দিয়ে সৌহার্দ্যের হাতটা সরানোর চেষ্টা করতেই সৌহার্দ্য একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। তারপর ফুস করে নিঃশ্বাস ছেড়ে হৃদিকে ছেড়ে দিল। সৌহার্দ্য থেকে সারা পেয়ে হৃদি তেড়ে গিয়ে কিছু বলতে যাবে, কিন্তু তখনই সৌহার্দ্যের দৃষ্টি দেখে তার সব তেজ যেন নিমিষে নিভে গেল। এক পা পিছিয়ে গেল ভয়ে। সৌহার্দ্যর ইচ্ছে করছিল এই অবাধ্য মেয়েটাকে কষে কয়েকটা চর বসাতে, কিন্তু তার হাত কাঁপলো। মেয়ের গায়ে একটা টোকা দিলেও তো তার নিজের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। সৌহার্দ্য নিজের রাগকে কোনো মতো দমিয়ে এবার তীর তীরে মেজাজে তাকালো পাশে দাঁড়িয়ে থাকা সাইমের দিকে। সৌহার্দ্যর সেই হিমশীতল চাহনি দেখে বেচারা সাইম ভয়ে 2 কদম পিছিয়ে গেল। সৌহার্দ্য কোনো কথা না বলে আচমকা সাইমের সামনে গিয়ে ঠাস ঠাস করে পরপর 4-5টা থাপ্পড় বসিয়ে দিল। সৌহার্দ্য সেই দাপুটা হাতের থাপ্পড়কে শক্তপোক্ত সাইমও টলমল করে চোখে ঢলে পড়ল। ব্যথায় তার গাল তখন অবশ, হা করে দাঁড়িয়ে আছে সে, কিন্তু কোনো প্রশ্ন করার সাহসটুকু নেই। কিসের অপরাধে তাকে এভাবে মারা হলো সেটা বুঝতে না পেরে সাইম রাগের দুঃখে বিড়বিড় করে বলল, উফ, কোন অকুলক্ষণে যে এমন একটা খাটাস প্রফেসর কপালে জুটলো আল্লাহ জানে। কি পাপ করেছিলাম আমি? তোর বজনের রিক্সাওয়ালার সাথেও ভেগে যায়। আমার বদদোয়া তোর জীবনে হারিকেনে জ্বলবে খাটাস। সৌহার্দ্য এবার একটা চেয়ার টেনে হাত পা ছড়িয়ে রাজকীয় ভঙ্গিতে বসে পড়ল। হৃদির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, বোচানাকের বেস্ট ফ্রেন্ড 3 জন বাদে সাকি সবাই আউট। সৌহার্দ্যর মুখে বোচানাক ডাকটা শুনে আরবান বিরক্তিতে নাক মুখ কুঁচকে নিল। নিজের বউকে এমন অদ্ভুত নামে ডাকা শুধু তার ভাইয়ের পক্ষে সম্ভব। হৃদয় এত সুন্দর, তীরের মতো সোজা নাকটাকে কোনো দিক থেকে বোচা বলা যায় না। ওর তো সব থেকে আকর্ষণীয় তার মায়াবী চোখ দুটো, তার এই নাক, সেই নাকটাকে সে কিনা বোচা বানিয়ে দিল। তখনই আরবানের ভাবনার মাঝে সৌহার্দ্য বজ্রকণ্ঠে ফেটে পড়ল, আই সেড গেট আউট। সৌহার্দ্যর এমন বজ্রকণ্ঠের হুঙ্কারে ছাদে থাকা মেয়েগুলো ভীষণ খেয়ে ভয় পেল। পিলপিলে পায়ে বেরিয়ে গেল। আরবানও চলে গেল। সবাই চলে যাওয়ার পর সৌহার্দ্য পৃথা, সাইম আর সুমির দিকে স্থির দৃষ্টিতে তাকালো। তারপর গম্ভীর ও গমগমে কণ্ঠে বলল, কি নিয়ে পাঠিয়ে হচ্ছিল এখানে? সুমি ভয়ে ভয়ে বলতেই যাচ্ছিল, আসলে হৃদি। কথা শেষ হওয়ার আগে হৃদি তেড়ে গিয়ে সুমির মুখ চেপে ধরল। সৌহার্দ্যর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রাগে ফুসতে ফুসতে হৃদি বলল, অসভ্য লোক, আপনাকে বলতে হবে কেন? এটা কি আপনার ক্লাস নাকি বাড়ি পেয়েছেন? হৃদি খুব ভালো করে জানে এই মুহূর্তে সৌহার্দ্য যদি জানতে পারে যে তাকে ডিভোর্সের পার্টি দেওয়া হচ্ছে, তবে সে জ্যান্ত কবর দিয়ে ছাড়বে। সৌহার্দ্য ভোকুসকে সুমির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর কিছু একটা ভেবে মুহূর্তের মতো দৃষ্টি ঘুরিয়ে নিল সাইমের দিকে। বরফের মতো শীতল গলায় বলল, ইউ চার চোখ, ঘরে সোজা হয়ে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকো। এক চুল পরিমাণ পিছনে তাকানোর চেষ্টা করলে চোখ একটাও আস্ত থাকবে না। আর তোমরা 2 জন, সৌম্য পৃথার দিকে নির্দেশ করে সে যোগ করলো, এভাবে দাঁড়িয়ে থাকবে, একটু নাড়াচাড়া করবে না? ওকে বলতে ওরা ভয়ের দুপাশে মাথা নাড়ল। সৌহার্দ্য আবার দৃষ্টি ঘুরিয়ে হৃদির দিকে তাকালো। কণ্ঠে থতমতো খেয়ে বলল, ইউ বোচানাক, শুরু করো। হৃদি বিস্ময়ে পাথর হয়ে গেল। কি শুরু করবে? রাগে বিরক্তিতে ফুসতে ফুসতে সে জবাব দিল, কি শুরু করবো অসভ্য লোক, একটা কথা পরিষ্কার করে বলতে পারে না। সৌহার্দ্যের চোখে বিরক্তির এক তীব্র ছাপ। সে দাঁতে দাঁত চেপে বলল, এতক্ষণ যে গানে নাচছিলে আইসোজনী, ওটাতে নাচ শুরু করো। আমি গান বন্ধ না করা পর্যন্ত নাচ চলবে, আন্ডারস্ট্যান্ড? আর এতক্ষণ যেভাবে হাসি মুখে নাচছিলে ঠিক সেইভাবেই করবে, এক ফোঁটা কম নয়। সৌহার্দ্যর কথা শুনে হৃদির মাথা ঘুরছে। এই লোকটার কি মাথা ঠিক আছে? সে চেঁচিয়ে বলল, অসভ্য বেয়াদব লোক, কি পেয়েছেন আমাকে? হ্যাঁ, সব আপনার ইচ্ছাই করতে হবে, আমি নাচবো না। সৌহার্দ্য রক্তচক্ষু এবার জ্বলে উঠল। সে ধীর কিন্তু পাথরে গলায় বলল, যা বলছি দ্রুত করো, একটা বাড়তি কথা বললে এই ছাদ থেকে টুপ করে ছুঁড়ে ফেলে দেব। বলেই সে সশব্দে গান চালিয়ে দিল। হৃদি বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। সৌহার্দ্য সেই হিংস্র চাহনি দেখে আর প্রতিবাদ করার সাহস পেল না। সে বাধ্য হয়ে গানের তালে তালে এলোমেলোভাবে নাচতে শুরু করলো। দীর্ঘ নাচার পর শরীরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে এলো। পেতায় কুকড়ে গিয়ে সে ছাদে মেঝেতে লুটিয়ে পড়ল। হৃদিকে এভাবে পড়ে যেতে দেখে সৌহার্দ্য গান বন্ধ করলো। সায়েম, পৃথা ও সুমির দিকে তাকিয়ে ঠান্ডা সরে বলল, গেট আউট। সৌহার্দ্যর হুঙ্কার 3 জনে ভয়ার্ত হয়ে ছাদ থেকে নেমে পড়ল।
দীর্ঘক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে এমনিতে ছাদে পা অবশ হয়ে গিয়েছিল। তাই হৃদির জন্য মায়া লাগলেও নিজেদের বাঁচানোই তখন মুখ্যম ছিল। যাওয়ার আগে তারা একবার করুণ চোখে হৃদির দিকে তাকিয়ে গেল। সবাই চলে যেতেই সৌহার্দ্য হৃদির দিকে এগিয়ে এলো। নিবিড়ভাবে ঝুঁকে পড়ে নরম হাতে হৃদির গালটা শক্ত করে চেপে ধরল। তার চোখে সেই অগ্নিদৃষ্টি হৃদির বৈধ করছিল। সৌহার্দ্য হিসিয়ে বলল, আমাকে ডিভোর্স দেওয়ার এত তাড়া কেন তোর? এই বাস্টার তাজওয়ান শিকদারকে বিয়ে করার জন্য? বিয়ের এতই শখ একজনকে দিয়ে হচ্ছে না, ওকে দেন। তোকে আর কষ্ট করতে হবে না, আমি ডিভোর্সের ব্যবস্থা করে দেব অ্যাজ সুন অ্যাজ পসিবল। কথাগুলো বলে হৃদি মেঝেতে এভাবে অসহায় অবস্থায় ফেলে রেখে সৌহার্দ্য মুহূর্তের জন্য আর দাঁড়ালো না। তীব্র ঝড়ের মতো সে ছাদ থেকে বেরিয়ে গেল। সৌহার্দ্য চলে যাওয়ার পরও হৃদি স্তব্ধ হয়ে সেখানেই বসে রইল। তার চোখ তখনও স্থির হয়ে আছে সেই অন্ধকারের সিঁড়ির দিকে, যেখানে দিয়ে একটু আগে সে অদৃশ্য হয়ে গেল। লোকটা ঠিক কি বলতে চাইল? তাজওয়ান শিকদার কে সে? হৃদি তাকে বিয়ে করবে কেন? এক আপদ সৌহার্দ্যকে বিয়ে করে তার জীবন এমনিতে শেষ হওয়ার পথে, সেখানে নতুন করে কোনো আপদকে নিয়ে ভাবার তো সে স্বপ্নেও চিন্তা করে না। হৃদির মাথায় তখন হাজারো প্রশ্ন আর ধোঁয়াশা। ঠিক তখনই সুমিত সায়েম আর পিতাকে ছাদের দরজায় উকি দিল। হৃদিকে মেঝেতে এভাবে বিধ্বস্ত হয়ে বসে থাকতে দেখে তারা দৌড়ে গিয়ে ঘিরে ধরে বসে পড়ল হৃদির পাশে। সুমিত হৃদির চোখের দিকে তাকিয়ে সন্দেহ আর উৎকণ্ঠা মিশিয়ে জিজ্ঞেস করলো, হৃদি এবার খুলে বলতো ঘটনা কি? সের তোকে এভাবে জড়িয়ে ধরে? সুমি বলতে গিয়েও সাইমের দিকে একবার আর চোখে তাকালো। বন্ধু হলো, সে তো ছেলে মানুষ, তাই কথা ঘুরিয়ে বলল, মানে হুট করে এমনটা করার কারণ কি? পৃথা আর সাইমের কৌতূহলী দৃষ্টি হৃদির উত্তর অপেক্ষায় চেয়ে আছে ওর দিকে। হৃদি বন্ধুদের দিকে এক পলক তাকিয়ে শুকনো ঢুক গেল। এরপর সৌহার্দ্যর সাথে তার বিয়ের ডিভোর্সের পার্টি প্রসঙ্গে থেকে শুরু করে সমস্ত কিছু খুলে বলল। হৃদির মুখে সব শোনার পর তিনজনের মুখে হা হয়ে গেল। স্তব্ধতা ভেঙে সাইম রাগে দুঃখে নাক মুখ কুঁচকে বলে উঠল, তুই আগে বলিসনি কেন যে খাটাসটা তোর বজ্জাত স্বামী? জানলে তোদের সাথে এখানে আসা তো দূরের কথা, তোর সাথে অনেক আগেই বন্ধুত্ব বিচ্ছিন্ন করে দিতাম। আর দেখেছিস আমার অবস্থা করেছে, কি জোরে থাপ্পড় মেরেছে, আমার সুন্দর মুখটা একদম লাল হয়ে ফুটে গেছে। আবার দেখো নাটক করে ওষুধ কিনে দিয়েছে। সাইম পকেট থেকে ওষুধটা বের করে ওদের দেখালো। হৃদয় অসহায় চোখে সাইমের দিকে তাকিয়ে রইল। কি বলবে সে? এই অসভ্য মাথা গরম বেয়াদব লোকটা সারাদিন এত তেজ নিয়ে কীভাবে বেঁচে থাকে তা একমাত্র আল্লাহ জানে। হৃদয় বুকটা হু হু করে উঠল। পার্টি অফিসের গেট দিয়ে সৌহার্দ্যর গাড়ি ঢুকতেই ফারিসের পার্সোনাল সিকিউরিটি বায়ান দ্রুত ফারিসকে ফোন দিল। ফোন রিসিভ করতে ওপাশ থেকে বায়ানের ভীতু কাঁপা কাঁপা কণ্ঠ ভেসে এলো, স্যার আপনার ইন্নানিল্লাহ পড়ার সময় হয়ে এসেছে, সময় থাকতে কালেমা পড়ে তৈরি হয়ে নিন, না হয় দ্রুত পালান। ফারিসের পাশে সুজন বসেছিল। বিপদ আজ করতে পেরে ফারিস আগে থেকে রায়ানকে অফিসের বাইরে নজর রাখতে বলেছিল। রায়ানের কথা শেষ হওয়ার সাথে সাথে সুজন ভুক কুচকে তাকালো, কার ফোন, কি হয়েছে? ফারিস একটু গোলা খাকি দিয়ে বলল, আমি একটু বাথরুম থেকে আসি, তুই বস, আমার খুব জরুরিভাবে 2 নম্বর এসেছে ভাই। সুজনকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে সে পাশের রুমে ঢুকে দরজাটা ধরাস করে আটকে দিল। চলবে গাইস, গল্পটি কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আর হচ্ছে গাইস 3টা করে পার্ট দিয়ে তারপর আপনাদের কম হয়ে যায়, তো তারপরও চেষ্টা করব কালকে একটু বেশি করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।